ইরফান মায়রার কথায় ভ্রু কুঁচকে বলে, হোয়াট? মায়রা ঢোক গেলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি আমাদের গ্রামে আমাদের বাড়ির সামনে গিয়ে শীষ বাজাতেন? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়রা রেগে বলে, আপনি মিথ্যে বলছেন। ইরফান ভ্রু কুঁচকে বলে, স্টুপিড গার্ল, আমি কারো বাসার সামনে গিয়ে দাঁড়াই না। মায়রা মাথা নিচু করে। তার আশার আলো নিভল বোধ হয়। ইরফানের থেকে দূরে সরতে চাইলে ইরফান দু হাতে মায়রাকে নিজের সাথেই চেপে ধরে। মায়রা ইরফানকে ঠেলে বলে, ছাড়ুন আমায়। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়রার ভালো লাগছে না। তার মনে একটি কথা আসে, ইরফানের ফুপুর বাসা তো গ্রামে, মানে ত্রিনা আম্মাজানের ভাতিজা ইরফান। তাহলে ইরফান নিশ্চয়ই ওই গ্রামে যেত। যেত মানে কি? তার তো নিজেরই বিয়ের আগে একবার ওই লোকটার সাথে দেখা হয়েছিল। তাকে রাস্তার মাঝে ফেলে দিয়েছিল। মনে পড়ল মায়রার। অতঃপর ইরফানের দিকে তাকিয়ে বলল, আপনি মিথ্যে বলছেন কেন? আপনি আপনার ফুপুর বাড়ি গিয়ে শীষ বাজাতেন, আমি শুনেছি। ইরফান মায়রার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, স্টুপিড। যখন আমার ইচ্ছে হয় তখন এরকম করি। এর জন্য শহর গ্রাম ম্যাটার করে না। মায়রা পিটপিট করে চেয়ে থাকে ইরফানের দিকে। ইরফান মায়রা ডান হাত দেখে বলে, কাঁদলে কেন? পেইন হচ্ছিল? মায়রা অসহায় কণ্ঠে বলে, আমার হাতে কিচ্ছু হচ্ছে না। আপনি আমার কথার উত্তর দিন প্লিজ। ইরফান মায়রার দিকে তাকায়, খেয়াল করলো মায়রার চোখ পানিতে টইটম্বর। ইরফান আবারও বিচলিত হয়, মায়রাকে কোলে নিয়ে বেডের উপর বসায়। এরপর সে মায়রার পাশে বসে মায়রার মুখ দুহাতের আঁজলায় নিয়ে মৃদু স্বরে বলে, ডোন্ট ক্রাই, কোশ্চেন করো। মায়রার মন পুলকিত হয়। ইরফানের দিকে একটু এগিয়ে গিয়ে বলে, আপনি আমাদের বাড়ির সামনে এসে শীষ বাজাতেন। ইরফান ভ্রু কুঁচকে তাকালো মায়রার দিকে, মৃদু স্বরে বলে, নো। মায়ের চোখে জমানো অশ্রু গালে বেয়ে গড়িয়ে পড়ে। ইরফান ভীষণ বিচলিত হলো। মায়রাকে টেনে তার কোলে বসিয়ে বলে, আই সে ডোন্ট ক্রাই। কি প্রবলেম তোমার? মায়রা ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে বলে, আমি আপনার শেষ শুনেছি তো, আপনি মিথ্যে বলছেন কেন? ইরফান মায়রার মুখাবয়বে দৃষ্টি বুলায়, বাঁ হাত মায়রার চোখের উপর রেখে ডান দিকে ঠোঁট সামান্য প্রসারিত করে সূক্ষ্ম হাসে। মায়রা বিভ্রান্ত হয়, দু হাতে ইরফানের হাত সরাতে চায় তার চোখের সামনে থেকে। ইরফান হাত সরালো না মায়রার চোখের উপর থেকে। ঠোঁট জোড়ায় দৃষ্টি নিবদ্ধ রেখে ঠান্ডা গলায় বলে, ইউ আর দ্য গার্ল আই ডোন্ট লাইক অ্যাট অল। তুমি সেই মেয়ে যাকে আমি একদমই পছন্দ করি না। কথাটা বলে মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়রা দু হাতে ইরফানের শার্ট খামচে ধরে। ইরফানকে বাধাতেও দিল না, তবে ইরফানের কথায় ভীষণ রাগ হয়। রাগ গিলে নিয়ে সে তার কাঙ্ক্ষিত উত্তর পেতে ছটফটায়। ইরফান কয়েক সেকেন্ডের মাঝেই মায়রাকে ছেড়ে দেয়। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে কিছুটা রেগে বলে, আপনি আমার কথার উত্তর দিচ্ছেন না কেন? শুধু অসভ্যতামি করছেন। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার পানে চেয়ে ডান হাতে মায়রার ভেজা ঠোঁটজোড়া মুছে দেয়। মায়রা আবারও বলে, আপনি শুদ্ধ ভাইদের বাড়িতে কতদিন পর পর যেতেন আমাকে বিয়ের আগে? ইরফান গম্ভীর গলায় বলে, ডোন্ট নো। মায়রা বিরক্ত হয়ে বলে, বলবেন আপনি? আচ্ছা, আপনি কি 1.5 মাস 2 মাস এরকম সময় গ্যাপ নিয়ে গ্রামে যেতেন? ইরফান ভ্রু কুঁচকে বলে, মেবি অর মেবি নট, নট শিওর। মাইরা কেমন করে যেন ইরফানের দিকে চেয়েই থাকে। সেই সুর জীবনেও ভুলবে না। তার অন্তরে যে গেঁথে আছে, তার চিনতে একটুও ভুল হয়নি। এই লোকটাই সেই লোক। সে ঠিকই বলেছিল, লোকটা ভীষণ নিষ্ঠুর। ইরফান মায়রা তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অবাক হয়। মৃদুস্বরে আজ করে, হোয়াট? ইরফান কথাটা বলতে দেরি হলেও মায়রার ইরফানকে জড়িয়ে ধরতে দেরি হয়নি। ইরফানের কোলে বসা অবস্থায় দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান কেমন স্তম্ভিত হয়ে যায়। মায়রার বিহেভে ভীষণ অবাক হয় ছেলেটা। মায়রাকে তার থেকে ছাড়িয়ে কিছু বলতে চায়, মায়রা ছাড়লই না। ইরফান বুঝতে পারছে না মায়রার কি হয়েছে। এমন অদ্ভুত বিহেভের মানেটাও সে সেভাবে বুঝলো না। ঘাড়ে ভেজা অনুভব করতেই ইরফান মায়রাকে জোর করে নিজে থেকে ছাড়িয়ে নেয়। বিস্ময় কণ্ঠে বলে, কি প্রবলেম? কাঁদছো কেন? মায়রা ভেজা চোখে ইরফানের দিকে তাকায়, এরপর হঠাৎই দু হাতে ইরফানের গলা চেপে ধরে। ইরফান তীক্ষ্ণ দৃষ্টিতে মায়রার পানে দৃষ্টি রেখে গম্ভীর গলায় বলে, পুচকি মেয়ে, এত উইক বডি নিয়ে আমাকে মারতে এসেছো? ইন্টারেস্টিং। মায়রা এবার ইরফানের গলায় দু হাতের সামনে খামচি দেয়।
ইরফান রেগে তাকায় মায়েরার দিকে, ধমকে বলে, হোয়াটস ইয়োর প্রবলেম? থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়েরা নাক টেনে ইরফানের কোল থেকে নেমে বেডের অপর পাশে গিয়ে শুতে যায়। তার আগে ইরফান মায়রাকে টেনে তার জায়গায় শুইয়ে দেয়। এরপর সে মায়রার উপর আধশোয়া হয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মায়রার দিকে। মায়রা দু হাতে ইরফানকে ঠেলে, সে জানতো এই শিশওয়ালা তাকে চিনতো না, মনেও করতো না। কিন্তু এখন এটা উপলব্ধি করতে পেরে তার মনে অভিমান জমল কেন? সে জানে এটা অর্থহীন। যদি তার জন্য কেউ শীষ বাজাতো, তবে সে নিয়ম করেই শুনতে পেত। কিন্তু তার তো কখনো সেই সুরেলা শীষ পুরোটা শোনার সৌভাগ্য হয়নি, কারণ কেউ তার জন্য শীষ বাজাতো না। তাই একটু সময়ের মাঝেই মিলিয়ে যেত সেই সুর। তবুও মায়রার রাগ হলো, তার শেষওয়ালা তাকে চেনে না কেন। মনে মনে বিড়বিড় করে, নিষ্ঠুর শেষওয়ালা। অতঃপর ইরফানের দিকে চেয়ে রেখে বলে, সরুন বলছি, আমি থাকবো না আপনার সাথে। ইরফান গম্ভীর গলায় বলে, থাকতে হবে। মায়রা ইরফানের দিকে তাকায়, নাক টেনে বলে, আপনি আসলেই একটা হার্টলেস। ইরফান মায়রার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তার বাঁ হাতে মায়রার দুহাত এক জায়গায় করে চেপে ধরে। এরপর মায়রার গলা থেকে তার ওড়না ডান হাতে ছুঁড়ে ফেলে। মায়রা কিছু বলার আগেই ইরফান মায়রার গলায় মুখ গুজে দেয়। মায়রা ঢোক গেলে ইরফান মায়রার কানের কাছে মুখ নিয়ে ঠান্ডা গলায় বলে, হার্টলেস এর মিনিং জানো? মায়রা কেঁপে ওঠে। ইরফান সূক্ষ্ম হেসে মায়রা চোখ বুজে নেয়। ইরফান মোহিত গলায় বলে, শিশুওয়ালা, নাইস নেম, আই লাইক ইট। কথাটা বলেই মায়রার উপর শরীরের ভার ছেড়ে দিয়ে চোখ বুজে নেয়। মায়রার গলার মুখ গুজে লম্বা করে একটা শ্বাস টানে। এরপর ঘুম জড়ানোর মতো কণ্ঠে বলে, আই নিড স্লিপ। মায়রা এলোমেলো দৃষ্টি ফেলে মিনমিন করে বলে, সরুন। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। মায়রা হাঁসফাঁস করে, এই ১০০ মনের বস্তা তার উপর থাকলে তার কি হবে? গলায় ইরফানের গরম নিঃশ্বাস পড়ছে, আর মায়রার ঠান্ডা লাগছে। হাত পায়ের তালু কেমন শিরশির করছে। মায়রা ঢোক গিলে দু হাতে ইরফানের মাথা ধরে ঠেলে সরাতে চাইলে ইরফান মায়রার গলার ভাঁজে দাঁত বসায়। মায়রা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফানকে ছেড়ে দিয়ে ঢোক গেলে ইরফান মায়রার গলায় বসানো দাঁত ছেড়ে দিল, কিন্তু কিছু বলল না। মায়রা আবারও মিনমিন করে বলে, সরুন। আমি পা শেষ করতে পারল না। তার আগেই ইরফান মাথা তুলে ধমকে বলে, শাট আপ, স্টুপিড। মায়রা ঝাঁকি দিয়ে ওঠে। হঠাৎ করে এমন রামধমক খেয়ে ভীষণ ভয় পেয়েছে। ইরফান মায়রাকে এভাবে কেঁপে উঠতে দেখে নিজেই থতমত খেয়ে তাকায়। মায়রা অভিমানী চোখে তাকিয়ে আছে ইরফানের পানে, চোখের কোণে জলকণা। ইরফান নজর বুলায় মায়রার মুখাবয়বে, দু হাতে মায়রার কোমর জড়িয়ে তাকে টেনে নেয় নিজের দিকে। মায়রার শ্বাস ভারী হয়। ইরফান মায়রার কানের কাছে মুখ নিয়ে ঠোঁট বাঁকিয়ে কিঞ্চিত হেসে শীতল কণ্ঠে আওড়ায়, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। কথাটা বলে মায়রার উপর থেকে উঠে যায়। এরপর তার ল্যাপটপ এনে বেডের সাথে হেলান দিয়ে বসে। ল্যাপটপ পায়ের উপর রাখে মায়রা পিটপিট করে তাকায় ইরফানের দিকে, চেয়ে থাকে। ইরফান গম্ভীর মুখে ল্যাপটপে আঙ্গুল চালায়। কিছুক্ষণ পর পর বিরক্তিতে কপাল কুঁচকে নেয়। মায়রা ইরফানের কথার অর্থ ঠিক বুঝল না। ভ্রু কুঁচকে চিন্তিত গলায় বলে, কিসের স্টেপ? ইরফান ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে একবার তাকায়, বিরক্তি কণ্ঠে বলে, গাধা। এরপর আবারও তার কাজে মন দেয়। মায়রাও বিরক্ত হলো, তাকে শুধু এইসব বিরক্তিকর নামের এই অসভ্য লোকটা ডাকে। জীবনে একটা ভালো নামে ডাকলো না। বিড়বিড় করে, অসভ্য, নিষ্ঠুর। এরপর পিটপিট করে শুধু চেয়ে থাকে ইরফানের দিকে। না চাইতেও ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। একদিন দীর্ঘশ্বাস নিয়ে তার মন বলে উঠত, ও অদৃশ্য শিশওয়ালা, তুমি কেমন দেখতে? আজ সে মন অজান্তেই মনে মনে আওড়ায়, এই যে শিশওয়ালা, তুমি এমন দেখতে। আজকে হুট করেই মায়রার কাছে ইরফানকে কি ভীষণ সুন্দর লাগছে। মায়রা আগেও খেয়াল করেছে, কিন্তু আজ কেন যেন চোখে লাগছে তার। সোজা, তীক্ষ্ণ খাড়া নাক, কালচে ঠোঁট। মায়রা বিরক্ত হলো। এই লোক সিগারেট খেয়ে খেয়ে এমন করেছে ঠোঁটের। তবুও তার ভালোই লাগলো। ইরফান মায়রার চেয়ে এক সেট বেশি ফর্সা বলে মায়রার মনে হলো। চোখের মণি দুটো বিড়ালের চোখের মতো কেমন বাদামি, চুলগুলো কিচকিচ কালো। মায়রা ভাবলো, এই লোকের চুল যদি একটু অন্যরকম হতো, তবে এই লোক যে বাংলাদেশি এটা বোঝার চান্সই থাকতো না। মায়রার মনে প্রশ্ন জাগে, ইরফানের বংশে কি কেউ বিদেশি ছিল?
মায়েরা সিদ্ধান্ত নিল সেই কোশ্চেন ইরফানকে করবে। ভাবনা নিয়েই শোয়া থেকে উঠে বসলো। এরপর ইরফানের দিকে একটু এগিয়ে এসে বসে, বলতে চায়, আপনি আমাকে একটুও চিনতেন না, কিন্তু মনের কথা মনেই রইল। মায়েরা কেমন করে যেন ইরফানের দিকে শুধু তাকিয়েই থাকে। সে নিজেই নিজেকে বুঝতে পারছে না, তবে ভীষণ রকম ভালো লাগছে। বুদ্ধি হওয়ার পর থেকে হয়তো আজকেই প্রথম মায়রার মন এত বেশি পুলকিত হলো। ইরফান মায়রাকে এভাবে বসে থাকতে দেখে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, হোয়াট হ্যাপেন্ড? ঘুমাচ্ছ না কেন? মায়রা মিনমিন করে বলে, ঘুম আসছে না। ইরফান কোলের উপর থেকে ল্যাপটপ রেখে মায়রাকে টেনে তার কোলে বসায়। মায়রার পিঠ ইরফানের বুকে ঠেকে। মায়রা থতমত খেয়ে বলে, কি করছেন? ইরফান উত্তর করল না। মায়রার কোলের উপর ল্যাপটপ রেখে মায়রা দুপাশ দিয়ে হাত বাড়িয়ে ল্যাপটপে আঙ্গুল চালায়। মায়রা পিটপিট করে ইরফানের আঙ্গুলগুলোর দিকে একবার তাকায়, আরেকবার ল্যাপটপের স্ক্রিনে। কি যে করছে কিছু বুঝলো না। কিছু একটা মনে পড়ায় ঘাড় বাঁকিয়ে মিনমিন করে বলে, শুনুন। ইরফানের ল্যাপটপের স্ক্রিনে থাকা দৃষ্টি ঘুরে যায় মায়রার দিকে। আঙ্গুল থেমে যায়। মৃদু স্বরে বলে, শুনছি। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভেজিয়ে বলে, আপনাদের মাঝে কি বিদেশি মানুষ আছে? ইরফান তার কাজে মনোযোগ দেয়, গম্ভীর গলায় বলে, নো। মায়রার সাথে সাথে ঘাড় ঘুরিয়ে ইরফানের দিকে চেয়ে বলে ওঠে, তাহলে আপনি দেখতে বিদেশিদের মতো কেন? ইরফানের কপালে ভাঁজ পড়ে, আর চোখে মায়রার দিকে চেয়ে বিড়বিড় করে, স্টুপিড। মায়রা ইরফানকে চুপ দেখে বলে, মানে আমি বলছি আপনার চোখের মণি কেমন বাদামি, ওই বিড়ালদের মতো। দেখুন তো আমাদের চোখের মণি কেমন বাঙালিদের মতো কালো। ইরফান মায়রার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, বিকজ তোমার হাজবেন্ডের চোখের আইরিসে মাত্রাতিরিক্ত মেলানিন। মায়রা বোকা চোখে তাকায় ইরফানের দিকে। সে তো বোঝাতে চাইছিল ইরফানের পূর্বপুরুষ কেউ বিদেশি কিনা। মায়রা ঘাড় ঘুরিয়ে ল্যাপটপের দিকে তাকায়। ইরফান আবারও ল্যাপটপে আঙ্গুল চালায়, সাথে প্রশ্ন করে, হু ইজ শিশওয়ালা? মায়রা মুখ বাঁকিয়ে বলে, আমার প্রেমিক। ইরফান রহস্যময় হেসে মুখ নামিয়ে মায়রার গলায় নাক ঘষে দুবার। মৃদু স্বরে বলে, আচ্ছা। মায়েরা দুহাত জমা করে নিজের অশান্ত মনকে শান্ত করার চেষ্টা করে। এরপর থেমে থেমে বলে, আমার প্রেমিকই তো। আমি তাকে খুঁজে পেলে তার কাছে চলে যাব। ইরফান মায়রার কাঁধে থুতনি রেখে ল্যাপটপে দৃষ্টি রেখে বলে, ওকে। মায়রার রাগ হলো। এই লোকটার কোনো যাই আসে না। মুখ ফুলিয়ে সামনে তাকিয়ে রইল। এক পর্যায়ে মায়রা ঘুমিয়ে যায়। বাম দিকে হেলে পড়তে নিলে ইরফান দ্রুত বাঁ হাতে মায়রাকে আগলে নেয়। সে বেডের সাথে হেলান দিয়ে আধশোয়া হয়ে মায়রার মাথা তার বুকে ঠেকিয়ে রাখে। বাঁ হাতে মায়রার কপাল, গলা চেক করলে দেখলো ঘামছে নাকি ঠান্ডা লাগছে। স্বাভাবিক দেখে সে তার কাজে মন দিল। নাছিম অন্তরাদের বাসার ড্রয়িং রুমে সোফায় গা এলিয়ে দিয়ে বসে আছে। অন্তরা গাড়ি ড্রাইভ করতে পারবে না, মূলত এজন্যই সে অন্তরাকে কলেজে রেখে আসবে। অন্তরা কল করেছিল, কিন্তু বেচারা এবারে এসে মনে হচ্ছে আপ্যায়ন পাচ্ছে না। চোখ বুজে আওয়াজ করে বলে, বাড়িতে মেহমান এলে তাকে খাবারের মাঝে ডুবিয়ে রাখতে হয়। মেহমানদের এভাবে অবহেলা করলে আল্লাহ পাপ দেয়, পাপ। ভালো হয়ে যা অন্তরা, এখনো সময় আছে। ছেলের কণ্ঠে ঘর থেকে অন্তরা বাবা বেরিয়ে এসে নাচিমকে দেখে চিনল না, তবে বুঝলো অন্তরার কেউ। আসলেই ছেলেটাকে কোনো নাস্তা দেওয়া হয়নি। ভদ্রলোক অসন্তুষ্ট হলেন দুই মেয়ের ওপর। মেহমানকে আপ্যায়ন করলো না কেন এই আফসোসে। এগিয়ে গিয়ে নাছিমের উদ্দেশ্যে বলে, তোমার নাম কি বাবা? এই বাড়িতে এমন ছেলে লোকের ভারী কণ্ঠ পেয়ে নাছিম দ্রুত চোখ খুলে তাকায়। অন্তরা বাবাকে তিনি দেখেছিলেন আগে, তবে সেভাবে পরিচয় নেই। ভদ্রলোককে দেখে নাছিম মুখ লুকাতে চাইল। হায় রে হায়, এই লোক তো তার কথা শুনে নিয়েছে। তাকে নিশ্চয়ই অভুক্ত ভাবছে। ইস, এই হতচ্ছাড়ি অন্তরার বাবা এসেছে, ও বলেনি কেন তাকে? বসা থেকে দাঁড়িয়ে আঙ্কেল সম্বোধন করে সালাম দিয়ে তার নাম বলে। অন্তরার বাবা সালামের উত্তর নিয়ে বলেন, তুমি বসো বাবা, আমি আসছি। নাছেম খুব বুঝলো তাকে অভুক্ত ভেবে খাবার আনতে যাচ্ছে। ইস, কি লজ্জা। দ্রুত বলে ওঠে, আঙ্কেল, আপনার সাথে আমার খুব ইম্পর্টেন্ট আলাপ আছে। অন্তরার বাবা নাছিমের দিকে তাকালেন। নাছিম গলা ঝেড়ে বলে, আঙ্কেল, আমি অন্তরার ফ্রেন্ড। অন্তরা বিয়েতে রাজি, আপনি পাত্র দেখুন। অন্তরা বাবার চোখ চকচক করে ওঠে। না চাইতেও মুখে হাসি ফুটে ওঠে। আজ প্রায় 5 বছরের বেশি হলো তিনি মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
কিন্তু বরাবরই তিনি ব্যর্থ। আজও হঠাৎ এমন কথা শুনে বাবা হিসেবে তার আকাশে তারা হাতে পাবার মতোই তার মন উৎফুল্ল হলো। খুশি খুশি মনে বলে, তুমি সত্যি বলছো বাবা? নাজিম হেসে বলে, জি আঙ্কেল, আপনি ছেলে দেখুন। অন্তরের বাবা নাজিমের উদ্দেশ্যে হেসে বলে, তুমি বসো বাবা, আমি 2 মিনিটে আসছি। আসলে আমার মেয়ে দুটো খুব অবুঝ। নাজিম দ্রুত বলে, না না আঙ্কেল, আপনি ব্যস্ত হবেন না। তখনই অন্তরা ভেতর থেকে বেরিয়ে আসে। অন্তরার বাবা অন্তরাকে দেখিয়ে এগিয়ে গিয়ে অন্তরার মাথায় হাত দিয়ে বলে, আমি যে কি খুশি হয়েছি মা, তুই খুব ভালো থাকবি মা, আমার দোয়া তোর সাথে সব সময় আছে। অন্তরা বাবার কথায় বোকা চোখে তাকিয়ে রইল। সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। নাছিম দ্রুত অন্তরার হাত টেনে বলে, আয়, লেট হচ্ছে। অন্তরার বাবা নাছিমের উদ্দেশ্যে বলে, বাবা কিছু খেয়ে যাও। আরেকদিন আঙ্কেল, আজ একদম টাইম নেই। অবশ্যই আসবে কিন্তু। জি আঙ্কেল। অন্তরা গাড়িতে উঠে বসে। নাছিম গাড়ি ড্রাইভ করছে। অন্তরা চিন্তিত কণ্ঠে বলে, বাবার কি হয়েছে? ওভাবে কথা বললো কেন? তুই বিয়েতে রাজি হয়েছিস তাই? কি? নাছিম বাঁ হাতের আঙ্গুল কানের ভেতর ঢুকিয়ে ঘুরিয়ে বলে, আমি ছেলে পছন্দ করে দিব, নো টেনশন। পেট মোটা টাকলা দুটোই লাগবে, নাকি একটা হলেই চলবে? অন্তরা কটমট দৃষ্টিতে নাছিমের দিকে চেয়ে বলে, শয়তান, বাবা সত্যি সত্যি ছেলে দেখবে। নাছিম মিটিমিটি হেসে বলে, ইরফানের বিয়ের তো খেতে পারলাম না, শুদ্ধ যে কবে করবে। শুধু ভাইজের বিয়ে খেয়ে পেট ভরেনি রে, এবার তুই বিয়ে করে আমাদের পেট ভরা। অন্তরা তার পা থেকে চটি খুলে বাঁ হাতে নাছিমের বাহুতে দুটো লাগিয়ে চিল্লিয়ে বলে, বাবা যে। নাছিম ডান হাতে তার বাম বাহুতে দুবার হাত বুলিয়ে বলে, আস্তাগফিরুল্লাহ, আমি পিওর ছেলে। ইরফানের কথা ভাবতে ভাবতে তুই তো পাবনার বাসিন্দা হয়ে গেলি রে। অন্তরা রাগে ফোঁস ফোঁস করছে। নাছিম অসহায় মুখ করে বলে, আজ আমি ভালো বলে, নয়তো আমার পায়ে আরো শক্ত জুতো আছে। অন্তরা মুখ ফিরিয়ে বাইরে তাকালো, চোখের কোণে পানির কণা। সিটে মাথা এলিয়ে ভারী গলায় বলে, মানুষ শুধু কথা শোনাতে আর মজা নিতেই জানে। নাজিমের মুখ মলিন হয়, তবে কিছু বলে না। সে যা করছে ভুল নয়, হেসে হেসে করলেও এটা প্রয়োজন, নয়তো অন্তরা মানসিক রোগী হয়ে যাবে। দেখতে দেখতে প্রায় 15 দিন পেরিয়েছে। ইরফান মায়রাকে বেসরকারি একটা কলেজে ভর্তি করিয়ে দিয়েছে। মায়রাও মেনে নিয়েছে। মায়রার মনে প্রশ্ন জাগে, ইরফান বলেছিল অন্তরা ইরফানের ফ্রেন্ড। হিসের মতে ইরফানের উচিত ছিল যেখানে ইরফানের ফ্রেন্ড সেখানেই তাকে ভর্তি করানো। উল্টে তাকে অন্য কলেজে ভর্তি করিয়েছে। আর সবচেয়ে বড় কথা, প্রথম দিন তার প্রতি অন্তরার এত অমায়িক ব্যবহার, তার পরের দিনই তাকে অকারণে এভাবে শাস্তি দেওয়ার হিসাব মায়রা মেলাতে পারে না। ইরফানকে বললে তাকে ধমকে চুপ করে দেয়। মায়রা রেডি হয়ে বাইরে বেরিয়ে আসে। ইরফান গাড়িতে ওয়েট করছে। মায়রা কোনো কথা না বলেই দ্রুত গাড়িতে উঠে বসে। ইরফান একবার তাকালো মায়রার দিকে। মায়রার সে সময় তাকানোই দুজনের চোখাচোখি হয়ে যায়। মায়রা মৃদু হাসে। ইরফান তার গাম্ভীর্যের বাইরে বেরোলো না। নীরবে চোখ সরিয়ে গাড়ি স্টার্ট দেয়। মায়রা মুখ পাকায়। এই লোকটা একটা অদ্ভুত প্রাণী। হাসলে কি জানি কি না জানি হবে। ইরফানের দিকে তাকিয়ে বলে, বলছি, হাসলে কি আপনার মুখ ব্যথা করে? ডেইলি একটা করে ব্যথার ওষুধ খেলেই তো হয়। ইরফান ধমকে বলে, শাট আপ। মায়রা ঝাঁকি দিয়ে ওঠে। ভেঙচি কেটে জানালার দিকে তাকায়। এই লোক কিভাবে শীষ বাজায়? এমন প্যাঁচামুখোর মাঝে আল্লাহ ওই বৈশিষ্ট্য কেন দিয়েছে? মায়রার আফসোস হলো, এসব বৈশিষ্ট্য থাকবে রসাত্মক মানুষের মাঝে। আর এই লোক তো হাসতেই জানে না, কথা বলতে জানে না। মায়রার বিরক্ত লাগে। ভাবনার মাঝে ইরফান তার কলেজ গেটের সামনে গাড়ি দাঁড় করালে মায়রা দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ইরফান গাড়ি থেকে নেমে মায়রার পাশে এসে দাঁড়ায়। মায়রা ইরফানকে পাশ কাটিয়ে যেতে নিলে ইরফান মায়রার হাত টেনে বলে, আমার লেট হলে কলেজ থেকে বেরোবে না। মায়রা মুখস্থ লাইনটা শুনে অলস ভঙ্গিতে মাথা নাড়ায়। এরপর সে কলেজ গেটে প্রবেশ করে। বাইরে থেকে ভেতরে দেখা যায় ইরফান দুহাত প্যান্টের পকেটে গুজে মায়রার দিকে তাকিয়ে রইল। মায়রা কলেজ গেটের ভেতর প্রবেশ করলে দেখল একটি ছেলে তার দিকে দুহাত বাড়িয়ে দিয়ে দৌড়ে আসছে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। এই ছেলের সাথে 3 দিন হলো তার পরিচয় হয়েছে। মূলত তার নতুন বান্ধবী মিলাই পরিচয় করিয়ে দিয়েছে। ভীষণ গায়ে পড়া টাইপ। মায়রা একবার পেছন দিকে তাকালে ইরফানকে দেখল, আবার সামনে তাকালে দেখল ছেলেটা, আর তার মাঝে বেশি দূরত্ব নেই। মায়রা দ্রুত বাম দিকে এক প্রকার দৌড়ে সরে দাঁড়ায়। ছেলেটা মায়রাকে না পেয়ে মাঠের মধ্যে উপুর হয়ে ঠাস করে পড়ে যায়। মায়রা শব্দ করে হেসে ওঠে।
গেটের দিকে নজর করলে ইরফানকে এগিয়ে আসতে দেখে মায়েরা তার ক্লাসরুমের দিকে দৌড় দেয়। এখানে থাকলেই বিপদ। শুদ্ধ তার লাস্ট ক্লাস নিয়ে মাঠে এসে দাঁড়ায়। আশেপাশে একবার চোখ বুলায়, ফারাকে খুঁজছে মূলত। খুব বেশি কষ্ট করতে হলো না। কিছুটা দূরেই ফারা তার ফ্রেন্ডদের সহ পেয়ে যায়। খুব স্বাভাবিকভাবেই সেদিকে এগিয়ে যায়। মাঝপথে এসে শুদ্ধর পা থেমে যায়। চোখ মুখ শক্ত হয়ে যায়। ডান পায়ের গোড়ালির দিকটা মাটিতে ঠেকিয়ে রেখে আগার দিকটা দুবার ডান দিকে আর বাম দিকে নাড়ায়। দু হাতের কনুই পর্যন্ত গুটানো স্বার্থের হাতা কনুইয়ের উপরে তুলল। ডান হাত মুষ্টিবদ্ধ করে হাতটা একবার ঝাড়া দেয়। এরপর গটগট পায়ে এগিয়ে গিয়ে সবার মাঝ থেকে ফারার হাত ধরে জোরে টান দেয়। শাহেদ হেলে পড়তে পড়তে বেঁচে যায়। বেচারা ফারার কাঁধে মাথা রেখেছিল একটু। এদিকে ফারা পড়ে যেতে নেয়, তবে শুদ্ধ বাহাতে ফারাকে ঠেলে সোজা করে দাঁড় করিয়ে দেয়। এরপর শাহেদের কলার ধরে রাগান্বিত স্বরে বলে, তোর ক্লাস তো আমি পরে নেব, ওয়েট। কথাটা বলেই শাহেদকে ধাক্কা দেয়। এরপর আর কোনো কথা না বলে ফারাকে টেনে নিয়ে যেতে থাকে। সবার চোখে মুখে ভীতি। ফারা ঢোক গিলে বলে, শুদ্ধ ভাই, আমি। শুদ্ধ তার গাড়ির দরজা খুলে ফারাকে ধাক্কা দেয়। ফারা হাতে ব্যথা পায়। শুদ্ধ ড্রাইভিং সিটে এসে বসে। ফারা ঢোক গিলে বলে, শুদ্ধ ভাই, শাহেদ। শুদ্ধ স্টিয়ারিং এর উপর দুহাত রেখে মাথা নিচু করে নিজেকে দমাতে চাইছিল, কিন্তু শাহেদের কথাটা শুনে ঝড়ের বেগে ফারা ডান গালে থাপ্পড় মেরে দেয়। ফারা অবাক হয়ে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ এক সেকেন্ডও সময় নষ্ট না করে ফারার গলা চেপে ধরে ডান হাতে। দাঁতে দাঁত চেপে বলে, বলেছিলাম সব তেড়ামি মানবো, শুধু কোনো ছেলেকে জড়াবি না। বল, বলেছিলাম কিনা? তবু অবাধ্যপানা করবি কেন? ফারা চোখ বড় বড় করে তাকায়। দু হাতে শুদ্ধর হাত তার গলা থেকে সরাতে চায়, শুদ্ধ ছাড়লো না, বরং হাতের বেগ বৃদ্ধি করলো। ফারার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ দয়া হয় না। আগের চেয়েও শক্ত গলায় বলে, এইসব ছেলে রিলেটেড কিছু করলে বলেছিলাম তোর অস্তিত্ব রাখবো না। বল, বলেছিলাম কিনা? আমি হি হি করে বলে আমার সব কথা সব উঠিয়ে দিবি। এই তোর মাথায় মগজ নেই? তোর কাঁধে আরেকজনকে জায়গা দিস? তোর তো বেঁচে থাকার অধিকার নেই। মরে যা তুই। কবরে গিয়ে দোয়া করে আসবো। বেঁচে থেকে আরেকজনকে কাঁধে জায়গা দিবি, আর আমি তোকে বাঁচিয়ে রাখবো? ফারার চোখ মুখ লাল হয়ে যায়। শুদ্ধর একটুও দয়া হলো না, যেন ফারাকে মেরে তবেই সে দম নেবে। মায়েরা কলেজ শেষে কলেজ মাঠে দাঁড়িয়ে অপেক্ষা করছে ইরফানের জন্য। হঠাৎই তার সামনে কেউ একজন তাকে সালাম দেয় মায়েরা সম্বোধন করে। মায়েরা বাম দিকে ঘাড় ফিরিয়ে কিছু দেখছিল। তার নাম ধরে কেউ সালাম দেওয়ায় মেয়েটা ভ্রু কুঁচকে তার সামনে তাকায়। সালামের উত্তর নিতে চায়, আসসালামু। থেমে যায় মায়েরা। সালামের উত্তর সম্পন্ন করতে পারল না। বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনে দাঁড়ানো ভদ্র মেয়েটির দিকে। শুদ্ধ সিটে মাথা এলিয়ে চোখ বুজে আছে। ফারা পাশের সিটে মাথা নিচু করে নীরবে চোখের পানি ফেলছে। বেশ কিছুক্ষণ পর শুদ্ধ বাম দিকে ফারার দিকে ফিরে তাকায়। অসহায় চোখে ফারার পানে চায়। চোখ দুটো স্বাভাবিকের চেয়েও লাল। মৃদু স্বরে ডাকে, ফারা পাখি। ফারা কিচ্ছু বলল না, একটু নড়ল না, একটু শব্দও করল না। নীরব অশ্রু চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ে। শুদ্ধর ভীষণ আফসোস হলো, সে তো এভাবে রেগে যায় না। সে ঠান্ডা মাথার মানুষ। এই উপাধি সবার থেকে পাওয়া আছে তার। আজ হঠাৎ কেন যেন একদম নিজের কন্ট্রোলে ছিল না। জিভ দিয়ে শুকনো ঠোঁটজোড়া ভিজিয়ে কণ্ঠ নরম করে বলে, ফারা পাখি, সরি, প্লিজ কান্না অফ কর। ফারা এবারেও একটুও নড়ল না। শুদ্ধ এগিয়ে ফারাকে নিজের দিকে ফেরায়। মেয়েটা বাধা দিল না। হ্যাঁ, না, কিছুই বলল না। শুদ্ধ তার দু হাতের মাঝে ফারার দু হাত আঁকড়ে ধরে মৃদু স্বরে বলে, অনেক ব্যথা পেয়েছো? আমি সরি। ফারা নিরুত্তর। শুদ্ধ ফারার মাথা থেকে হিজাবের পিনগুলো খুলে দেয়, তবে মাথা থেকে কাপড় নামালো না। কিছুটা আলগা করে ফারার মাথা উঁচু করে ধরে। কাঁদতে কাঁদতে চোখ মুখের অবস্থা বেহাল। এখনো চোখ বেয়েই পানি পড়ছে, তবে কোনো শব্দ নেই। শুদ্ধর বুকে চিনচিনে ব্যথা করে উঠল। চোখ নামিয়ে ফারার গলা দেখার চেষ্টা করে। ফারা জড়বস্তুর মতো বসে আছে। শুদ্ধ ফারার গলায় নজর করে দেখলো জায়গায় জায়গায় লাল হয়ে আছে। শুদ্ধ দম বন্ধ লাগলো। চোখ বুজে বহু কষ্টে দুটো ঢোক গিলল। চোখ তুলে ফারার দিকে তাকায়। ফারার চোখ বন্ধ। শুদ্ধ তার ডান হাত তুলে ফারার গলা স্পর্শ করে। কেন যেন কাঁপছে তার হাত। ফারা শিউরে উঠল, কিন্তু একটা কথাও বলল না। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, ফারা পাখি, আমি সরি। আমি না বুঝেই করে ফেলেছি। কথা বলো প্লিজ। আমার মাথা কাজ করছিল না। ওই ছেলেটাকে তোমার কাঁধে কেন জায়গা দিলে? আমি ব্যথা পেয়েছি। তোমার ব্যথার দাগ আছে, আমার ব্যথার দাগ নেই। বাট বিলিভ মি ফারা পাখি,
এখনো বুকে ব্যথা করছে? তবুও আমি সরি। তোমাকে বুঝিয়ে বলা উচিত ছিল। আর এত রেগে যাব না, সরি। পাড়া পাখি কথা বলো, আমাকে বকো, আই প্রমিস। আমি তোমাকে কিচ্ছু বলবো না। এই ফাঁড়া, ব্যথা পাই তো আমি, তোমার তেজ না দেখতে পেলে? ফাড়ানির উত্তর। শুদ্ধ তার দু হাতে ফাড়ার দু হাত ধরে বেহিসাব চুমু আঁকলো। একটু এগিয়ে গিয়ে কপালে ঠোঁটে আলতো স্পর্শ দেয়। এরপর দু হাতের আঁজলায় ফাড়ার মুখটা নিয়ে করুণ কণ্ঠে বলে, এই ফাড়া পাখি, সরি তো, প্লিজ কথা বলো। আচ্ছা, ওই ছেলেটাকে কেন তোমার কাঁধে মাথা রাখতে দিলে বলো? তুমি জানো না আমার ফাড়া পাখি জাস্ট আমার? সেখানে অন্য কেউ ভাগ বসালে আমি কিভাবে মেনে নিব? একটু কথা বললে কি হয়? একটুখানি না হয় ব্যথাই দিয়েছি, মেরে ফেলিনি তো। অত সাহস নেই তো পাখি, কথা বলো প্লিজ। ফারা নীরব, স্তব্ধ, যেন বোবা। শুদ্ধ ছটফট করে। ফারাকে ছেড়েই তার সিটে শরীর এলিয়ে দিয়ে চোখ বুজে নেয়। ডান হাতটা চোখের ওপর রাখে। কিছুক্ষণ পর গাড়ি থেকে বেরিয়ে দোকান থেকে একটা মলম কিনে আনে। এরপর ফারার দিকে এগিয়ে গেলে ফারা আতঙ্কিত চোখে তাকায় শুদ্ধর পানে। কিছুটা সিটিয়ে যায় দরজার দিকে। শুদ্ধ দেখল তার দৃষ্টিতে বিস্ময়। ফারা তাকে ভয় পাচ্ছে। কথাটা মনে মনে আওড়াতেই বুকে চিনচিন ব্যথা হলো। ফারা মাথা নিচু করে কুঁকড়ে বসে আছে। শুদ্ধ মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলে। হাতের মলমটা ফারার কোলের উপর রেখে মৃদু স্বরে বলে, এটা লাগিয়ে নাও। ফারা নিশ্চুপ। শুদ্ধ প্রায় মিনিট পাঁচেক ফারার পানে নীরবে চেয়ে রইল। এরপর আবারও বলে, ফারা পাখি, এটা লাগিয়ে নাও। আরো মিনিট পাঁচ অতিবাহিত হয়। কোনো সাড়া নেই ফারা, শুদ্ধ দৃষ্টি নড়চড় নেই। আবারও বলে, ফারা পাখি, আমার কথা শোনো। 2 মিনিট পেরিয়ে যাওয়ার পরও যখন ফারার কোনো রেসপন্স পেল না, তখন শুদ্ধ রেগে গাড়ির স্টিয়ারিং এ লাগাতার 4টে পাঞ্চ মারে। ফারার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, এমন তেড়া মেয়ে আর কারো কপালে না জুটুক। সহ্যের সীমা পার করে ফেললো আমার। এই মেয়ে কথা কানে যায় না, তামাশা করছি আমি। ফারা কেঁপে ওঠে। গাল বেয়ে অবাধ্য অশ্রু গড়িয়ে পড়ে। তাকে নিয়ে শুদ্ধ ভাই কত বিরক্ত। কথাটা ভাবতেই কি ভীষণ কান্না পায়। তবে কান্নাগুলো গিলতে না পারলে শব্দগুলো গিলে নেয়। শুদ্ধ আবারও ধমকে বলে, কি হলো, কথা কানে যায় না? মলম লাগাতে বলেছি আমি। ফারা কাঁপা হাতে মলমটা নেয়। এরপর ধীরে ধীরে মলমের মুখ ছুটিয়ে নেয়। এরপর দুর্বল হাতে এলোমেলোভাবে গলায় মলম লাগিয়ে নেয়। শুদ্ধ শীতল চোখে চেয়ে রইল ফারার দিকে। বেশ অনেকটা সময় পেরিয়ে গেলে ফারা মাথা নিচু করেই ভাঙা গলায় থেমে থেমে বলে, আমি বাড়ি যাব। শুদ্ধ ফারা থেকে চোখ সরিয়ে নেয়, কোনো কথা না বলেই গাড়ি স্টার্ট দেয়। ফারা জড়বস্তুর মতন চুপ করে বসে রইল। থেকে থেকে কেঁপে উঠছে এতক্ষণ কান্নার ফলে। ফারার বাসার সামনে শুদ্ধ গাড়ি থামায়। ফারা এক সেকেন্ডও সময় নষ্ট করলো না। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে পড়ে। শুদ্ধ ভ্রু কুঁচকে দেখলো ফারার কাজ কারবার। সেও দ্রুত পায়ে গাড়ি থেকে বেরিয়ে এগিয়ে গিয়ে ফারার সামনে দাঁড়ায়। ফারা দ্রুত কয়েক পা পিছিয়ে যায়, মাথা তুলল না। শুদ্ধ চোখ বুজে শ্বাস ফেলে। এরপর ফারার উদ্দেশ্যে নরম কণ্ঠে বলে, সরি, তুমি ঠিক হয়ে যাও। কথা বলো ফারা পাখি। ফারা নিরুত্তর। শুদ্ধ দু পা ফারার দিকে এগোলে ফারা ভীত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর পা থেমে যায়। ফারা তাকে ভয় পাচ্ছে। ব্যাপারটা শুদ্ধর একদমই হজম হচ্ছে না। কি যে অসহায় লাগলো নিজেকে। শুদ্ধ নিজের অশান্ত মনকে সামলে ফারার দিকে এগিয়ে গিয়ে নরম গলায় বলল, ফারা পাখি, ভালোবাসি। আমাকে ভয় পাচ্ছ কেন? আমি আর এভাবে রাগ দেখাবো না। প্রমিস করেছি তো। প্লিজ বি নর্মাল। ফারা মাথা নিচু করে নেয়। শুদ্ধর চোখ মুখে অসহায়ত্ব। পেছন থেকে ফাইজের গলা পেয়ে শুদ্ধ পিছু ফিরে তাকায়। ফারা তার ভাইকে দেখতে পেয়ে শুদ্ধর পাশ কেটে দ্রুত পায়ে হেঁটে গিয়ে ফাইজকে জড়িয়ে ফুঁপিয়ে ওঠে। ফাইজ তবদা খেয়ে যায়। ফারা তো এমনটা করে না সাধারণত। এমন প্রথম তা নয়। কিন্তু নর্মাল কোনো কিছুতে মেয়েটা এমন অদ্ভুত বিহেভ করে না। ফাইজ শুদ্ধর দিকে তাকালে দেখল শুদ্ধ দৃষ্টি ফারার দিকে। ফাইজ তীক্ষ্ণ চোখে শুদ্ধর দিকে কিছু সময় চেয়ে থাকে। শুদ্ধ চোখ তুলে তাকালে ফাইজের সাথে চোখাচোখি হয়। ফাইজ ভারী অবাক হলো। শুদ্ধকে স্বাভাবিক লাগলো না। মুখ জুড়ে যেমন অসহায়ত্ব, তেমনি চোখ দুটো কেমন যেন হালকা লাল লাগলো, যা স্বাভাবিক নয়। এদের মধ্যে কিছু হয়েছে। ঝামেলা তো চলতেই থাকে, এ তো নতুন নয়। কিন্তু দুজনের কারো অবস্থাই তো এত শোচনীয় হয় না। ফাইজ চিন্তিত হলো। শুদ্ধ থেকে দৃষ্টি সরিয়ে ফারার মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে ফারা? কাঁদছিস কেন? ফারা কোনো কথা বলল না। নিঃশব্দে তার ভাইয়ের শার্ট ভেজালো, যেন বড় ভাইয়ের কাছে নীরব অভিযোগ সঁপে দিচ্ছে।
ফাইজ ফারার মাথা তুলে বোনের চোখ মুখ মুছে দিল। ফারা তার লালিত চোখ জোড়া ভাইয়ের পানে নিবদ্ধ করে রাখে। ফাইজ ভীষণ অবাক হয়। ফারা তো এইভাবে কাঁদে না সাধারণত। আদুরে সুরে বলে, কি হয়েছে ফারা বোন? শুদ্ধ কিছু বলেছে? শুধু একবার বল, ওর পিঠের ছাল তুলে নিব আমি। আমার বোনকে এভাবে কাঁদিয়ে পার পাবে না কেউ। ফারা নাক টানলো, তার ভাইকে ছেড়ে মাথা নাড়িয়ে ছোট করে বলে, কিছু না। কথাটা বলেই বাড়ির দিকে পথ ধরে। ফয়েজ ফারাকে কিছু বলল না। শুদ্ধর সামনে দাঁড়িয়ে বলে, কি করেছিস আমার বোনের সাথে? শুদ্ধর অসহায় চোখ জোড়া ফারার পানেই ছিল। ফাইজের কথায় দৃষ্টি ঘুরিয়ে আনে, ঢোক গিলে বলে, তোর বোন ভালো না রে, আমার জীবনটা শেষ করে দিল। ফাইজ চোখ ছোট ছোট করে বলে, আচ্ছা তাহলে ওর জন্য ছেলে দেখছি? এমনিতেই ও বড় হয়ে গিয়েছে, বিয়ে দিতে হবে তো। শুদ্ধ চেঁচিয়ে বলে, আবার আমার বউকে অন্যের ঘাড়ে দিতে চাইছিস? নিজেই বললি আমার বোন ভালো নয়, তো কি করব? শুদ্ধ রেগে বলে, তোর বোন এই পৃথিবীর সবচেয়ে খারাপ মেয়ে হলেও ওই আমার বউ হবে। তোর বোন যেমন তেমন বলতে পারবো না আমি। বলো, হয়েছেটা কি তোদের? কি করেছিস আমার বোনের সাথে? যা ইচ্ছে করেছি, কিন্তু তোর বোনটা আমাকে কষ্ট দেওয়ার জন্য কি শুধু আমার কলিজাটাই খুঁজে পায়? শুদ্ধর কথাটা কেমন যেন শোনালো। ফাইজ কি বলবে বুঝে পায় না, এরা এমন কেন? বিয়ের আগেই একে অন্যের জীবন ভেজে ভেজে খাচ্ছে। বিয়ের পর যে কি করবে সেটা ভেবেই ফাইজ কুল পায় না। শুদ্ধ সিরিয়াস হয়ে বলে, আমি খুব তাড়াতাড়ি ফারাকে আমার বউ করে চাই ফাইজ। তখনই ফারা ফাইজের হাত ধরে টেনে ভাঙ্গা গলায় বলে, ভাইয়া ভেতরে এসো। ফারা মূলত একটু দূরেই আড়াল হয়ে দাঁড়িয়েছিল। শুদ্ধর লাস্ট কথাটা শুনেই এগিয়ে এসেছে। ফারার কথা শুনে ফায়েজ শুদ্ধ দুজনেই ফারার দিকে তাকায়। শুদ্ধ ভ্রু কুঁচকে চেয়ে আছে ফারার দিকে। ফারা আবারও করুণ গলায় বলে, ভাইয়া প্লিজ এসো। ফায়েজ বোনের কথা মানল। মেয়েটার অবস্থা কাহিল। শুদ্ধর দিকে চেয়ে বলে, শুদ্ধ ভেতরে আয়। শুদ্ধ ফারার দিকে শক্ত চোখে চেয়ে আছে। খুব বুঝেছে এই মেয়ে তার ভাইকে নিয়ে যাচ্ছে সে বিয়ের টপিক উঠিয়েছে বলে। ফারার দিকে চেয়েই দাঁতে দাঁত চেপে বলে, তোর বোনকে অনেক কিছু বোঝানো বাকি আছে। বিয়ের বহুত দেরি আছে। কথাটা বলে এক সেকেন্ডও দাঁড়ালো না। গটগট পায়ে তার গাড়ির দিকে এগিয়ে গিয়ে গাড়ি স্টার্ট দেয়। বিড়বিড় করে, তেড়ামি করে একটুও ভালো করলে না পাড়া পাখি। যা জ্বালিয়েছ, কত বহু গুণে যে তা ফেরত পাবে, এটা জাস্ট তোমার ইমাজিনেশনের বাইরে। আমার অপর পিঠ দেখাতে বাধ্য করলে তুমি। লেটস মি ফর আ বেবি। অন্তরা মায়রার ম্যাডাম, সে ছাত্রী। যে কদিন দেখা হয়েছিল তাতে তো তাদের মধ্যে এই সম্পর্কটাই বিদ্যমান। সেখানে মায়রা ছাত্রী হয়ে তার ম্যাডামের মুখে সালাম শুনে সালামের উত্তর আর করতে পারল না। অন্তরা মৃদু হেসে বলে, সালামের উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব মাইরা। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিন করে সালামের উত্তর দিল। নিল, তার ভীষণ অস্বস্তি হলো। অন্তরা জিজ্ঞেস করে, কেমন আছো মাইরা? মাইরা মাথা তুলে অন্তরার পানে চায়। ডান দিকে মাথা কাত করে জোরপূর্বক হেসে বলে, জি আলহামদুলিল্লাহ ম্যাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কথাটা বলেই অন্তরা এদিক ওদিক তাকিয়ে মায়রার দিকে তাকায়। এরপর বলে, আমাকে 10 মিনিট টাইম দিবে মাইরা? তোমার সাথে কোথাও বসে একটু কথা বলতাম। মায়রা ভীষণ অবাক হয়, তার সাথে এনার কি কথা? মায়রা মনে পড়ে সেই দিনের মারের কথা। আবার বেঞ্চের উপর দাঁড়িয়ে রেখেছিল সে কথা। ভীষণ মন খারাপ হয়ে গেল। সেখানে তার 3টে ফ্রেন্ড হয়েছিল। যদিও একদম নতুন ফ্রেন্ড, তবুও সে মিশে গিয়েছিল। তাদের সাথে আর দেখা হলো না। ক্লাসে সবাই তাকে দেখে হেসেছিল। মাথা নিচু করেই আর চোখে ইরফানকে খুঁজল। তার দ্বারে দুঃখ এসে হাজির হয়েছে। সেজন্যই বোধহয় তার অনুসন্ধানী চোখজোড়া ইরফানকে খুঁজল খুব করে। অভিমানও হলো। তাকে ছুটির পর কেন দাঁড়িয়ে থাকতে হয়? সে কেন অপেক্ষা করবে? ইরফান আগে থেকেই তার জন্য অপেক্ষা করবে না কেন? মায়রার অভিমানী মনে ভাবনা এসে ভিড় জমায়। অন্তরা তো ইরফানের ফ্রেন্ড। সেই রিলেটেড কিছু জানতে পারবে কি? অন্তরার ডাকে ভাবনা থেকে বেরিয়ে আসে, ম্যাডামকে কিভাবে নিষেধ করবে সে? কিন্তু তাকে নিতে ইরফান আসবে যে। গলা ছেড়ে বলে, ম্যাম, আমাকে নিতে আসবে যে। অন্তরা মৃদু হেসে বলে, আমি 10 মিনিটের বেশি টাইম নেব না মাইরা। পাশে একটা ক্যাফেতে বসবো, আসবে প্লিজ? মাইরা না করতে পারল না। সম্মতি দিল অন্তরার কথায়। এগিয়ে গেল অন্তরার পাশে হেঁটে হেঁটে। কলেজের পাশেই একটা ক্যাফেতে মাইরা আর অন্তরা সামনাসামনি বসেছে। মাইরা উসখুস করছে। তার মনে হয় ইরফান আর অন্তরার মধ্যে একটা ব্যাপার আছে। কিন্তু কি, এটা সে বুঝতে পারে না। এতদিন বেশ কৌতূহল হতো, আজ হয়তো একটু হলেও বুঝতে পারবে। এটা ভেবেই একটু ভালো লাগছে। তেমনি মায়েরার চিন্তা হচ্ছে ইরফানকে নিয়ে। তাকে তো নিয়ম করে কলেজ গেটের বাইরে বেরোতে নিষেধ করে দেয়। সেখানে সে কলেজ গেট থেকে বেরিয়ে ক্যাফেতে এসে বসেছে। কি যে করবে তাকে?
ভেবেই ঘাম ছুটে যায় মাইরার। ম্যাডামকে তো মুখের উপর নাও বলা যায় না। তাছাড়া মাইরারও কৌতূহল আছে, সব মিলিয়ে কৌতূহল। অস্থিরতাকে ঘিরে মাইরা বসে রয়েছে অন্তরার সামনাসামনি। অন্তরা মাইরার জন্য পাস্তা আর তার জন্য এক কাপ কফি অর্ডার করে। অন্তরা মাইরাকে জিজ্ঞেস করলে মাইরা প্রথমে না সূচক মতামত জানালে অন্তরা মানে না, নিজে থেকেই মায়ের জন্য পাস্তা অর্ডার করে। এরপর মায়েরার উদ্দেশ্যে বলে, মায়েরা, আই এম সরি। মায়েরা বিস্ময় দৃষ্টিতে তাকায় অন্তরার দিকে। তাকে সরি কেন বলছে? লাস্ট দিন তাকে যেভাবে মেরেছিল এজন্য? ভাবনার মাঝেই অন্তরা তার দুহাত বাড়িয়ে মায়রার হাত দুটো আঁকড়ে ধরে। মায়রা অবাক এর উপর অবাক হয়। অন্তরা অনুতপ্ত স্বরে বলে, আমি ভীষণ সরি মাইরা। লাস্ট দিনে আমি তোমার সাথে যে বিহেভ করেছিলাম, এর জন্য তুমি মনে কষ্ট নিও না না মাইরা। আসলে আমি ভীষণ ডিস্টার্ব ছিলাম। এর ফলে কি করেছিলাম, আই এম সরি। আমি সরি মাইরা। প্লিজ ফরগিভ মি মাইরা। মায়েরা বিস্ময় দৃষ্টিতে তাকায় অন্তরার দিকে। সে কথা বলতে ভুলে গিয়েছে, কি বলবে বুঝতে পারছে না। অন্তরা উঠে এসে মায়রার পাশে চেয়ারে বসে মায়রার মাথায় ডান হাত রেখে বলে, তুমি আমার ছোট বোনের চেয়েও ছোট। আমার আরেকটা ছোট বোন হবে মাইরা। আমি সেদিনের জন্য খুব সরি মাইরা। আমি জানি তোমার কোনো দোষ ছিল না। আমি ভুল করেছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করো। নয়তো আমি একটুও শান্তি পাচ্ছি না। মায়েরা ভীষণ অস্বস্তিতে পড়েছে। ম্যাডাম হয়ে স্টুডেন্টের কাছে এভাবে কেউ ক্ষমা চায়? মায়েরা নড়ে চড়ে বসে। অন্তরা মায়েরাকে চুপ দেখে অসহায় কণ্ঠে ডেকে ওঠে, মাইরা। মায়েরা অস্বস্তিতে ঘেরা মনে দ্রুত বলে ওঠে, ম্যাম আপনি এভাবে বলছেন কেন? আমি কিছু মনে করিনি। এসব ভুলে যান। প্লিজ এভাবে বলবেন না। আমি তো আপনার অনেক ছোট। তুমি সত্যিই কিছু মনে করনি তো মাইরা? আমি সরি বোন। আমার ভীষণ গিল্টি ফিল হয়। তুমি প্লিজ আমায় ক্ষমা করো। মায়েরা অন্তরার হাত ধরে বলে, ছি ছি ছি, বারবার আপনি এভাবে বলবেন না প্লিজ। এসব ভুলে যান। আমি ভুলে গিয়েছি। অন্তরা মায়রার মুখের দিকে তাকালো। মেয়েটা সত্যিই খুব ভালো। এত কিছুর পরও কি সুন্দর হেসে কথা বলছে তার সাথে। অন্তরা মায়ের গালে হাত দিয়ে বলে, তুমি খুব মিষ্টি মেয়ে মায়েরা। মায়েরা মৃদু হাসলো। সেই প্রথম দিন যেমন তাকে হেল্প করেছিল, খুব সুন্দর ব্যবহার করেছিল, আজ তেমন অন্তরাকে পেয়ে মায়েরা চোখ মুখ উজ্জ্বল হয়। কিছু একটা ভেবেই আমতা আমতা করে প্রশ্ন করে, ম্যাম একটা কথা বলি? অন্তরা মৃদু হেসে বলে, তুমি তো আমাদের কলেজে পড়লে না। এখন আর ম্যাডাম নেই তোমার। আমাকে আপু ডাকবে কেমন? মায়ের ভীষণ ভালো লাগে। এমনিতেই সে মিশুক স্বভাবের। তার সাথে যদি এমন মানুষ পাওয়া যায় তাহলে তো মায়ের কথাই নেই। ঘন ঘন মাথা নেড়ে বলে, জি জি অবশ্যই আপু। আমার এসবে জড়তা নেই। আর ভুল হবে না। একেবারেই আপু ডেকে দিয়েছি। কেমন লাগলো আপু? অন্তরা মায়ের চঞ্চলতায় হেসে ফেলল। এ তো তার বোনের থেকে আরো কয়েকশো ধাপ উপরে মনে হলো। মায়েরা আবারও বলে, আপু একটা কথা বলি? বলো। মায়েরা ইতস্তত করে বলে, আপনার আর আপনার বন্ধুর মাঝে কি কোনো প্রবলেম আছে? অন্তরার মুখ থেকে হাসি মিলিয়ে যায়, ঢোক গিলে নেয়। সে বুঝলো তাকে ইরফানের কথা জিজ্ঞেস করেছে মায়েরা। আবারও মুখে জোরপূর্বক হেসে বহু কষ্টে দুটো শব্দ বের করে, তোমার বর। কথাটা একটু থামে। এরপর নিজেকে সামলে বলে, সে আমার খুব ভালো ফ্রেন্ড। তার সাথে আমার একটু ঝামেলা হয়েছে। মায়েরা কৌতূহল বশত সাথে সাথে প্রশ্ন করে, কি নিয়ে ঝামেলা? অন্তরা অবাক হয়ে তাকায় মায়রার পানে। মায়রা একটু বিব্রত বোধ করলো। অন্তরা মৃদু হেসে বলে, কোনো একদিন বলবো। একদিনে সব শুনে নিলে পরে কি নিয়ে গল্প করবে? মায়েরা যদিও খুব ইচ্ছে করছে শুনতে, কিন্তু যেচে প্রশ্ন করতে পারল না। নিজের কাছেই কেমন যেন লাগলো। অন্তরা মায়ের পাশ থেকে উঠে গেলে, তুমি খেয়ে নাও পাস্তাটুকু, আমি একটু ওয়াশরুম থেকে আসছি কেমন? মায়েরা মৃদু হেসে মাথা নেড়ে সম্মতি দেয়। অন্তরা দ্রুত পায়ে ওয়াশরুমে চলে যায়। তার চোখের কোণে পানি গাল বেয়ে পড়ার আগেই পালালো যেন। বেশ কিছুক্ষণ পর অন্তরা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। মুখে পানির ছিটে ফোটা। মায়ের দিকে এগিয়ে যেতে গিয়েও থেমে যায় বাম পাশের একটা টেবিলে শুদ্ধকে দেখে। চেয়ারে হেলান দিয়ে দুহাত বুকে গুজে চোখ বন্ধ করে আছে। অন্তরা এগিয়ে গিয়ে ডাকে, শুদ্ধ। অন্তরার ডাকে শুদ্ধ চোখ মেলে তাকায়। চোখ দুটো বেশ লাল। অন্তরা অবাক হয়। শুদ্ধর পাশে চেয়ারে বসে বলে, তুই কি অসুস্থ? শুদ্ধ চোখ বুঝলো, কিছু বলল না। অন্তরা ভ্রু কুঁচকে বলে, এখানে কেন এসেছিস? শুদ্ধ বন্ধ চোখে একটু হেসে বলে, হাঁকতে এসেছি। ওয়াশরুম থেকেই তো ফিরলি, স্মেল পাসনি? অন্তরা চোখ মুখ কুঁচকে নিল, বিরক্তি কণ্ঠে বলল, তুই কি জীবনে ভালো হবি না? শুদ্ধ চোখ মেলে বলে, আরো ভালো হলে তো তোরা সব বেহুশ হয়ে যাবি। আমি ভাই দরদি মানুষ, এত মানুষকে বেহুশ করার ইচ্ছে আমার নেই। অন্তরা রেগে বলে, এখানে কেন এসেছিস?
আর তোর হয়েছেটা কি? একদম হাসবি না। শুদ্ধ বিরক্তি কণ্ঠে বলে, ক্যাফেতে কেন মানুষ আসে? পেট ভরাতে আসে, পেট পরিষ্কার করতে তো আসে না। কথাটা বলেই শুদ্ধ আবারও আগের ভঙ্গিতে চোখ বুঝল। এরপর মৃদু স্বরে বলে, তুই কি করছিস এখানে? তোর কি হয়েছে বলবি? তোকে ঠিক লাগছে না। শুদ্ধর কণ্ঠে অসহায়ত্ব, তবে মুখে হাসি। কষ্ট লাগে। জীবনটা এমন কেন? ফারাকটা কেমন যেন, কি যে কষ্ট দেয় আর ভাল লাগে না। অন্তরা শুদ্ধর দিকে তাকিয়ে ভাবল কিছু। এর আর ফারার প্রবলেমটা কি? সুখে থাকতে ভূতে কিলা এদের? মৃদু স্বরে বলে, আচ্ছা আমি ফারার সাথে কথা বলবো, দেখি তোদের কি প্রবলেম। শুদ্ধ সোজা হয়ে বসে হেসে বলে, বলবি স্বামীর সাথে আমার সামনের মাসে বিয়ে। সামিয়াকে? আমার মায়ের পছন্দ করা শান্ত শিষ্ট সুইট একটা মেয়ে। দারুণ একটা মেয়ে, বুঝলি? তুই অন্য মেয়ের প্রশংসা করছিস, আবার ফারাকে চাইছিস। অদ্ভুত। শুদ্ধ হেসে ভ্রু নাচিয়ে বলে, সে তো ইরফানও তোকে লাইক করতো, বাট ওর দম আটকে যায় মায়েরার জন্য। অন্তরা দীর্ঘশ্বাস ফেললো। শুদ্ধ হেসে বলে, ভালোবাসা একটা ভয়ঙ্কর ওষুধ। এর ধার বিষের চেয়েও তীক্ষ্ণ। পছন্দ তো এই ক্যাফেটাকেও করা যায়। একটু থেমে বলে, বাদ দে। তুই এখানে কি করছিস? মায়েরাকে নিয়ে এসেছিলাম। ইন্নানিল্লাহ, এবার নিশ্চয়ই পা পোড়ানোর জন্য তোর পা দুটো নাচতে নাচতে চলে এসেছে, তাই না? অন্তরা কিছু বলল না। মায়েরা ভীষণ উসখুস করছে, কয়েকবার পাস্তা মুখে দিয়েছে, তার এটা ভালো লাগলো না, তাই চুপচাপ বসে আছে। এক পর্যায়ে বসা থেকে দাঁড়িয়ে উল্টো ঘুরে সামনে এক পা এগোলে হঠাৎই কেউ তাকে সাপটে ধরে। মায়েরা মুখ ইরফানের বুকে গিয়ে ধাক্কা লাগে। মায়েরা মৃদু চেঁচিয়ে ওঠে, তবে শব্দ বেরোলো না সেভাবে। ইরফান তাকে চেপে ধরেছে তার সাথে। মায়েরা ইরফানকে দেখতে না পেলেও খুব চিনল ইরফানকে। মায়েরা নড়াচড়া করতে গিয়েও করল না। আজ ভীষণ অদ্ভুত এক কিছু সে শুনতে। ইরফানের হৃদস্পন্দনে টিপ টিপ শব্দ। কেউ অনেক ভয় পেয়ে ছোটাছুটি করলে যেমন হয় ঠিক তেমন। ইরফান বিড়বিড়িয়ে বলে, ইউ আর আ স্টুপিড গার্ল, স্টুপিড গার্ল, স্টুপিড। মায়রা নড়ে চড়ে ওঠে। ইরফান নিজেই মায়রাকে ছেড়ে দুহাতে মায়রার গাল ধরে মৃদু স্বরে বলে, আর ইউ ওকে? মায়রা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়রাকে অক্ষত অবস্থায় দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। হঠাৎই চোখ মুখ শক্ত হয়ে যায়। ডান হাতে মায়রার গাল চেপে দাঁতে দাঁত চেপে বলে, কলেজ থেকে বেরোতে নিষেধ করিনি? থাপ্পড় খাওয়ার শখ জেগেছে? মায়রা গালে ব্যথা পায়। ইরফানের হাত ধরে তার গাল থেকে ছাড়াতে যায়। ইরফান শক্ত চোখে মায়রার দিকে চেয়ে, মায়রা অসহায় চোখে ইরফানের দিকে চেয়ে ছটফট করে। হঠাৎই ইরফানের হাত শিথিল হয়। মায়রার শুকনো মুখটা দেখে মুহূর্তেই তার মুখে অসহায়ত্ব ভিড় করে। মায়রার পেছনের টেবিলে চোখ পড়লে একটু খাওয়া পাস্তার প্লেট দেখলো। এরপর মায়ের দিকে চেয়ে দু হাতের আঁচলায় মায়রার মুখটা নিয়ে নরম গলায় প্রশ্ন করে, আর ইউ হাংরি? মায়েরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। ইরফান মৃদু স্বরে বলে, ইটস ওকে, খাবে এসো। মায়েরা বিড়বিড় করে বলে, নিষ্ঠুর শিশওয়ালা। ইরফান বোধহয় শুনলেও মায়রার আওড়ানো কথাটা। সাথে সাথে মায়রার পিঠে দুহাত রেখে মায়রাকে ঠেলে তার দিকে এনে তার বুকে চেপে ধরে। মায়রার মুখ আবারও ইরফানের বুকে গিয়ে ধাক্কা খায়। ইরফান ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসল। মৃদু স্বরে বলে, স্টুপিড গার্ল, আর কখনো কলেজ গেটের বাইরে পা রাখলে পা কেটে ফেলবো। মায়েরা ভয় পেল না ইরফানের কথায়। ইরফানের গলা ছিল স্বাভাবিক, সে ভয় পাবে কি করে? ইরফান মায়রাকে ছেড়ে মায়রাকে চেয়ারে বসিয়ে দেয়। মায়রা ইরফানের দিকে চেয়ে নিজে থেকেই বলে, আমি বিরিয়ানি খেতে চাই। ইরফান মায়রার পাশে বসে মৃদু স্বরে বলে, ওকে। মায়রার মুখে হাসি ফুটে ওঠে। এই পাস্তা সে একটুও খেতে পারছিল না। তার আজ হঠাৎ করে ভীষণ বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল। কিন্তু অন্তরাকে তো বলা যায় না। তবে ইরফানের কাছে নির্দ্বিধায় আবদার করলো। কিছুক্ষণের মাঝেই মায়রার সামনে একটি কাচের প্লেট রাখা হয়। মায়রা একবার ইরফানের দিকে তাকায়। ইরফান ফোনে ডুবেছে। মায়রা ভাবনা রেখেই খাওয়া স্টার্ট করে। ইরফান আর মায়রার কাণ্ড এতক্ষণ শুদ্ধ অন্তরা চুপচাপ দেখল। অন্তরা চোখের কোণে পানি। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে অন্তরার উদ্দেশ্যে বলে, অন্তরা, এখান থেকে যা। অন্তরা ভ্রু কুঁচকে বলে, কেন? শুদ্ধ বিরক্ত হয়ে বলে, কেন মানে? এর আগে হাত পুড়িয়েও তোর হয়নি? এখন ইরফান যদি জানে তুই মায়রাকে এখানে এনেছিস, তোকে সামনে পেলে ও কি করবে ধারণা আছে কোনো? অন্তরা কিছু বলল না। ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। শুদ্ধ আগের চেয়েও বিরক্তি কণ্ঠে বলে, বল যাবি? এমনিতেই মন মেজাজ ভালো না, এরই মধ্যে তুই ভেজাল লাগাস না তো, যা। কোথা থেকে নাছিম এসে অন্তরার হাত ধরে টেনে বলে, এই বেয়াদব আয়, কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছি। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, তুই কোথা থেকে আসলি? নাছিম অন্তরাকে টেনে নিয়ে যেতে যেতে বলে, পরে বলবো, এখন তুই ইরফানকে ম্যানেজ কর, পারলে বলিস বারবিডলকে তুই এনেছিস।
শুদ্ধ কিছু বলল না। নাজিম অন্তরাকে নিয়ে ইরফান মায়রার আড়ালেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। নাজিমের গাড়ির কাছে এসে নাজিম অন্তরার হাত ছেড়ে দেয়। অন্তরা নাজিমের দিকে তাকালো। নাজিমের দৃষ্টি ক্যাবের ভেতরে বসা মায়রার পানে। অন্তরা নাজিমের দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকালো। বুঝলো নাজিমের ভাব। ঘাড় ঘুরিয়ে নাজিমের দিকে তাকায়। বেশ কিছুক্ষণ ভালোভাবে চেয়ে রইল নাজিমের চোখের দিকে। বিস্ময় কণ্ঠে বলে, নাজিম, তোর চোখে পানি? নাজিম মায়ের দিকে চোখ রেখেই শব্দ করে হেসে ফেলল। একটু পর মৃদু স্বরে বলে, বারবি ডলকে না পাওয়ার আক্ষেপ মিটছে না। অন্তরার মুখ মলিন হলো। তাদের প্রায় সব ফ্রেন্ডরা এমন খাপছাড়া কেন? নাজিম খুব দ্রুত নিজেকে সামলে অন্তরার দিকে তাকিয়ে বলে, বারবি ডলকে কষ্ট দিবি না আর। ও ভীষণ ভালো আর কিউট। আরেকবার ভুলভাল কিছু করলেই তোর গলা টিপে মারবো আমি, বেয়াদব। অন্তরা হাসলো। নাজিমের বাহুতে চাপড় মেরে নাজিমকে ঠেলে গাড়িতে উঠিয়ে বসে। এরপর মলিন স্বরে বলে, আমায় মানুষ যতটা অমানুষ ভাবে ততটা অমানুষও নই। শুদ্ধ এগিয়ে এসে ইরফানের সামনে চেয়ারে বসে। এরপর মায়রার দিকে চেয়ে বলে, কি সুন্দর করে খাও তুমি মাইরা। হাউ কিউট। আমি ক্রাশ খেয়ে গেলাম গো। মায়রা সামনে তাকিয়ে খুক খুক করে কেসে ওঠে। ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ মিটিমিটি হেসে গালে হাত দিয়ে মায়রার দিকে তাকিয়ে বলে, মায়রার সব কিউট, এমনকি খাওয়ার স্টাইলটাও। ইস, আমাদের মতো সিঙ্গেল মানুষদের যত কষ্ট। মায়রা তুমি খাও, আমি একটু আমার চক্ষু শীতল করি। মায়রার মুখের সামনে হাত ভর্তি বিরিয়ানি। বেচারি মুখে নিতে চেয়েছিল, শুদ্ধর কথা শুনে তার হাত আর এগোয় না। এদিকে ইরফান রেগে মায়রার হাত থেকে বিরিয়ানি ফেলে দেয়। এরপর মায়রার হাত ধরে টেনে ক্যাফে থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে বিল মিটিয়ে দিয়েছে। মায়রা অসহায় চোখে তার রাত খাওয়া বিরিয়ানিটা দেখল। এরপর বলল, একবার বলল, আমার বিরিয়ানি। ইরফান মায়রার গাল চেপে রেগে বলে, বিরিয়ানি নদীতে সাঁতার কাটিয়ে আনবো, স্টুপিড। ইরফান বাইরে বেরিয়ে একটা পানির বোতল কিনল। এরপর রাস্তার এক সাইডে গিয়ে মায়রার হাত ধুয়ে দেয়। মায়রা চুপচাপ ইরফানের কর্মকাণ্ড দেখছে। ইরফান মায়রার হাত ধুয়ে বোতলটা ছুঁড়ে ফেলে। ইরফান এরপর মায়রার দিকে তাকালে দুজনের চোখাচোখি হয়। ইরফান কিছু বলল না। মায়রার হাত ধরে আরেকটি ক্যাফেতে যায়। সেখান থেকে মায়ের জন্য 10টি বিরিয়ানির বক্স নেয়। লোক দিয়ে তার গাড়িতে রেখে আসতে বলে। মায়েরা অবাক হয়ে বলে, এত বিরিয়ানি কেন নিচ্ছেন? ইরফান মৃদু স্বরে বলে, তুমি খাবে। আমি তো এত খেতে পারবো না। নষ্ট হবে সব। এখানে মনে হচ্ছে পুরো বিয়ে বাড়ির খাবার নিয়ে যাচ্ছেন। ইরফান মায়ের দিকে শীতল দৃষ্টিতে তাকায়, তবে কিছু বলে না। মায়ের হাত টেনে নিয়ে গিয়ে গাড়িতে গিয়ে বসে। মায়েরা ইরফানের দিকে চেয়ে বলে, আপনি এমন করছেন কেন? আমি সত্যি এতগুলো খেতে পারবো না। ইরফান মায়রার কথার উত্তর করল না। সে তার গাড়িটা একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে সাইড করে। ইরফান মায়রার কোলের উপর একটি বিরিয়ানির প্যাকেট রেখে ভ্রু কুঁচকে বলে, নাও স্টার্ট। মায়রা কিছু একটা ভেবে আর কথা বাড়ালো না। পায়ের জুতো খুলে রেখে সিটের উপর দুপা তুলে আড়াআড়ি ভাবে ভাঁজ করে বসে। এরপর মনোযোগ সহকারে খাওয়া স্টার্ট করে। 4টে লোকমা খেয়ে মায়রা একটু থামে। ভীষণ ঝাল লাগলো, কিন্তু খাওয়া থামালো না। ঝালে নাক মুখ লাল হয়ে গিয়েছে। কিছু মনে পড়তেই ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকে চেয়ে আছে। মায়েরা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, আপনি খেয়েছেন? নো। মায়েরা তার হাতের বিরিয়ানির প্যাকেট ইরফানের দিকে এগিয়ে গিয়ে বলে, আপনি চাইলে এখান থেকে খেতে পারেন। ইরফান মায়রার হাতের বিরিয়ানির প্যাকেটটার দিকে একবার তাকায়। দৃষ্টি ঘুরিয়ে মায়রার মুখ পানে তাকায়। মেয়েটার চোখ ভেজা, নাকের পাটা লাল, ঠোঁটচোরা টকটকে লাল, চারপাশ তৈলাক্ত সাথে ভেজা। ইরফান মায়রার ঠোঁটচোরায় দৃষ্টি রেখে মৃদু স্বরে বলে, ইয়া, আই ওয়ান্ট টু ইট সামথিং। মায়েরা তার হাতে থাকা বিরিয়ানির প্যাকেটে নজর বুলায়। বেশ এলোমেলো ভাবে খেয়েছে, এক পাশ থেকে সুন্দর করে খায়নি। ইচ্ছে করে নয়, আসলে সে এভাবেই খায়। অতঃপর মাথা তুলে বলে, আপনি তো অনেকগুলো বিরিয়ানির প্যাকেট কিনলেন, ওখান থেকে একটা নিন। ইরফানকে চুপ থাকতে দেখে মাইরা তার হাতের প্যাকেট ড্যাশবোর্ডের উপর রেখে বলে, আচ্ছা দাঁড়ান, আমি পেছনের সিট থেকে আপনাকে প্যাকেট এনে দিচ্ছি। কথাটা বলেই তার সিটে কুঁজো হয়ে দাঁড়ায়। সামনে থেকে গাড়ির ভেতর দিয়ে পেছনের সিটে পা রাখার জন্য ডান পা উঠালেই ইরফান তার ডান হাতে মায়রার পা ধরে বাঁ পা ধরে টান দেয়। মায়রা ধপ করে ইরফানের কোলে এসে পড়ে। মেয়েটা চেঁচিয়ে ওঠে। ইরফান দু হাতে মায়রার কোমর জড়িয়ে মায়রাকে তার দিকে ফিরিয়ে বসায়। মায়রা তার ডান এঁটো হাতেই ইরফানের ব্লেজার আঁকড়ে ধরে পড়ে যাওয়ার ভয়ে ইরফানের দিকে পিটপিট করে তাকায়, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, খাবেন না? ইরফান বাঁ হাতে মায়রাকে নিজের দিকে টানলো আরেকটু। ডান হাত মায়রার গালে রেখে ছোট করে বলে, ইয়া। মায়রা মিনমিন করে বলে, তাহলে আনতে দিচ্ছেন না কেন? ইরফান মায়রার তৈলাক্ত ঠোঁট জোড়ায় দৃষ্টি নিবদ্ধ রেখে ঠান্ডা গলায় বলে, বিকজ
আই ওয়ান্ট টু ইট ডিলিশিয়াস চকলেট, নট বিরিয়ানি। কথাটা বলেই মায়রা মায়রা স্তম্ভিত হয়, তবে ইরফানকে বাধা দেয় না। লজ্জাটা ঘিরে ধরলেও সেই আগের মতো অস্বস্তি হয় না এখন। তবে মেয়েটা চুপ করে বসে থাকে। প্রায় ১ মিনিট হতে নাতেই ইরফান মায়রার ঠোঁটজোড়া ছেড়ে ডান দিকে ঘাড় কাত করে। চোখ বুজেই দাঁতে দাঁত চেপে রাখে। মুখ জিহ্বা চলছে। মায়রা ছাড়া পেয়ে ধীরে ধীরে ইরফানের কোল থেকে পাশের সিটে যেতে চায়। তার আগে ইরফান মায়রাকে টেনে ধরে। মায়রা ইরফানের দিকে তাকালে অবাক হয়। ইরফানের চোখ মুখ কেমন লাল। একটু আগেই তো ভালো ছিল। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, কি খেয়েছো? মায়রা ঢোক গিলে, সে তো বিরিয়ানি খেয়েছে। কিছু একটা মনে পড়তেই জিভে কামড় দেয়। তার এক বান্ধবী তাকে বোম্বাই মরিচ দিয়েছিল। মায়ের তো ঝাল খেতে খুব ভালো লাগে। সে সেই মরিচ ব্যাগ থেকে বের করে বিরিয়ানির সাথে খেয়েছে। তারও ঝাল লেগেছে। কিন্তু বেশি মজা লেগেছে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান চোয়াল শক্ত করে তার দিকে চেয়ে আছে। চোখ মুখ কেমন লাল। মায়েরা বুঝে আসে না এই লোকের উপরে উপরে এত ঝাঁঝ, অথচ সামান্য একটু ঝালই খেতে পারে না। মিনমিন করে বলে, আমি আসলে বোম্বাই মরিচ খেয়েছি। হোয়াট? ইরফানের ধমকে মায়রা কেঁপে ওঠে। ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলল। রেগে বলে, স্টুপিড গার্ল, আর একবার এইসব ফালতু জিনিস খেলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়রা মাথা নিচু করে মুখ ফুলিয়ে রাখে। তার ভালো লাগে সে খাবে। তার সব পছন্দের খাবার এই লোকের জন্য খাওয়া বাদ দিবি নাকি? মাথা উঁচু করে বলে, আমার ভালো লাগে, আমি খাবো। ইরফান চোখ গরম করে তাকায়। মায়রা চোখ নামিয়ে নেয়। ইরফান ঠান্ডা গলায় বলে, ওকে, আই উইল ইট টু ইউ, ওয়েট। কথাটা বলে ইরফান মায়রাকে কোলে নিয়ে গাড়ি থেকে বের হয়। এরপর ব্যাক সিটে মায়রাকে সহ বসে পড়ে। বাঁ হাতে মায়রাকে ধরে রেখে খুব স্বাভাবিক ভঙ্গিতেই গায়ে জড়ানো ব্লেজার খুলে রাখলো। এরপর এক এক করে শার্টের বোতাম খুলতে থাকে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফানকে ঠেলে বলে, কি করছেন? আমি আর খাবো না, খাবো না। ইরফান মায়রাকে শক্ত করে ধরে মায়রার দিকে চেয়ে ঠান্ডা গলায় বলে, বাট আই উইল ইট ইউ। কথাটা বলে মায়রা ইরফানকে তার বাঁ পাশে বসিয়ে দেয়, তার দিকে ঘুরিয়ে। ইরফানের গাড়ি রেসে চলছে না। এটা সে মায়রাকে নিতে আসার সময় দেখেছে। হয়তো কোনো প্রবলেম হয়েছে, ঠিক করাতে হবে। মায়রা কলেজ ছুটি হয়ে যাওয়ায় এটা ঠিক করাতে যেতে পারেনি। গরমে ইরফানের অবস্থা নাজেহাল। ডান হাতে শার্টের বোতাম খুলতে খুলতে বাঁ দিকে ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে একবার তাকায়। মায়রা ভরকানো মুখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান ডান দিকে ঘাড় বাঁকিয়ে ঠোঁট বাঁকিয়ে একটু হাসলো। ২ সেকেন্ডের মাঝেই নিজেকে স্বাভাবিক করে নেয়। বিড়বিড় করে, স্টুপিড গার্ল। ইরফানের সবগুলো শার্টের বোতাম খোলা শেষ। মায়রা এটা দেখে বসা থেকে খানিকটা উঁচু হয়ে দ্রুত পেছন দিকে সরতে চায়, কিন্তু পায়ের সাথে বোরখা বেঁধে গিয়ে ঠাস করে পড়ে যায়। ব্যাক সিটে রাখা বিরিয়ানির প্যাকেটগুলোর উপর গিয়ে ঠাস করে মায়রার পিঠ ধাক্কা খায়। প্যাকেটগুলো সব ফেটে ভেতরে থাকা বিরিয়ানি ছড়িয়ে ছিটিয়ে যায়। মায়রা চেঁচিয়ে ওঠে। ইরফানের কথাটা হয়তো কবুল হয়ে গিয়েছিল। সত্যি সত্যি মায়রা বিরিয়ানির মাঝেই সাঁতার কাটার মতো অবস্থা হলো। বিরিয়ানিতে মায়রার পেছন অংশ মাখামাখি হয়ে গেল। কিছুটা ছিটকে মায়রার পেটের দিকেও আসে। ইরফান হতভম্ব। একে ঠিক কি করা উচিত? দ্রুত মায়রার হাত ধরে টেনে তোলে। গাড়ির অবস্থা বেহাল। ইরফান মায়রার সামনে থেকে বিরিয়ানি ঝেড়ে ফেলে দেয়। এরপর মায়রাকে আবারও তার কোলে বসিয়ে মায়রার পিঠ বরাবর নজর করলো। মায়রার সাদা হিজাবের পেছনের অবস্থাও কাহিল। ইরফান মায়রাকে তার দিকে ফিরিয়ে চরম হতাশার শ্বাস ফেলে শান্ত কণ্ঠে বলে, তুমি বড় হবে না। এটা ঠিক করেই নিয়েছো, রাইট? মায়রার অবস্থা নাজেহাল। বেচারির দ্বারা শুধু অঘটনই ঘটে। ইরফানের শান্ত কণ্ঠে মায়রা একটু অবাক হয়। ভেবেছিল তাকে গাড়ির ভেতর থেকে কিক মেরে বাইরে পাঠিয়ে দেবে। কিছু না বলায় স্বস্তির নিঃশ্বাস ফেলল মায়রা। আর চোখে ইরফানের দিকে তাকায়। এরপর চোখ নামিয়ে মিনমিন করে বলে, আমি তো বড়ই। ইরফান অদ্ভুতভাবে তাকায় মায়রার দিকে, যেন অবাস্তব কিছু শুনেছে। হতাশার শ্বাস ফেলল, কিছু বলল না। ইচ্ছে তো করছে এর গাল দুটোয় থাপড়াতে থাপড়াতে ছাল তুলে দিতে। বিরক্ত হয়ে সিটে মাথা এলিয়ে চোখ বুঝল। মায়েরা একটুখানি মাথা তুলে ইরফানের দিকে তাকায়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বোঝার চেষ্টা করে লোকটার কি হলো। ইরফানের বন্ধ চোখ, কপালে অসংখ্য ভাঁজ। মায়েরা চোখ নিচে নামাতে গিয়ে চোখে পড়ল ইরফানের শার্টের বোতামগুলো খোলা। শার্টের দুদিকে গিয়ে ছড়িয়েছে। ইরফানের খোলা বুক মায়রার মুখ বরাবর। মায়রা কেমন করে যেন তাকিয়ে থাকে সেদিকে। সে শুনেছিল ছেলেদের বুকে লোম থাকে, দেখেছিল তো, রাস্তায় অনেককে দেখেছিল। কিন্তু ইরফানের বুকে একটা লোমও খুঁজে পেল না। ইরফানকে তার ভীষণ অদ্ভুত লাগে।
বেশি অবাক লাগলো, লোকটার হাতে পায়ে বেশ ভালোই লোম, অথচ বুকে নেই। মায়রার এত অদ্ভুত লাগে। বিকেলে রোদ পড়ে গিয়েছে, ধরণীতে উষ্ণ ভাব কমে গিয়েছে। গাড়ির জানালা খোলা, জায়গাটা ফাঁকা। আশেপাশে তেমন কেউই নেই। মাঝে মাঝে বাম পাশের জানালা দিয়ে মিটমিটে বাতাস গাড়ির ভেতর প্রবেশ করে। মৃদু বাতাসে তোড়ে ইরফানের শার্ট সরে গিয়ে ইরফানের চওড়া বুক আরো উন্মুক্ত হয়। কোথা থেকে দুটো মাছি উড়ে এসে ইরফানের বুকের মাঝখানে বসে। মায়েরা চোখ ছোট ছোট করে তাকালো, তার একদম ভালো লাগলো না ব্যাপারটা। সব ভুলে ফটাফট ডান হাত তুলে ইরফানের বুক বরাবর থাপ্পড় মেরে দেয়। থাপ্পড়টা মেরেই মায়েরা নিজেই হতভম্ব হয়ে যায়। হায় হায়, সে কি করলো এটা! ইরফান চোখ খুলে বিস্ময় দৃষ্টিতে তাকায় মায়রার দিকে। মায়েরা বারবার ঢোক গিলছে, দৃষ্টি নিচু, সাথে এলোমেলো। ইরফান বাঘারা, এই মেয়ে তাকে থাপ্পড় মারলো, তাকে! ডান হাতে মায়রার গাল চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, কবে ভালো হবে তুমি? মায়েরা চোখ খিচে বন্ধ করে মিনমিন করে বলে, সরি সরি। ইরফান মায়রার গাল চেপে রাখা হাত শিথিল করলো, মৃদু স্বরে বলে, মারলে কেন? মায়রা আমতা আমতা করে বলে, ওই যে মাছি বসেছিল, বিশ্বাস করুন, আমি মারিনি। ইরফান অদ্ভুত চোখে তাকায় মায়রার পানে। মাছি বসেছিল বলেই এ তাকে থাপ্পড় মেরেছে? কি বলবে বুঝলো না। মায়রা ইনোসেন্ট মুখ করে ইরফানের দিকে তাকায়, মিনমিন করে বলে, মাছি। ইরফান গম্ভীর গলায় ধমকে ওঠে, শাট আপ। মায়রা ঝাঁকি দিয়ে ওঠে, মাথা নিচু করে গাল ফুলায়। সে কি এমন করেছে? এই লোক ধমকাধমকি ছাড়া আর কিছুই পারে না। ইরফান ব্যস্ত হাতে মায়রার হিজাব খুলতে থাকে। মায়রা বিচলিত কণ্ঠে বলে, হিজাব খুলছেন কেন? ইরফান আর চোখে মায়রা দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, তোমাকে টাক বানাবো, যাতে তোমার বুদ্ধি হাঁটুর নিচ থেকে এই ফাঁপা মাথায় ঢুকতে পারে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। এই লোকটাকে অপমান করছে! কি খবিশ লোক! ভাবা যায়। ইরফান মায়রার দৃষ্টি পাত্তা দিল না। হিজাব খুলেই হিজাবটি মায়রার কাঁধের উপর রাখে। এরপর মায়রাকে তার দিকে টেনে মায়রার গলায় মুখ গুজে দেয়। মায়রা ঢোক গিলে। ইরফান চোখ বুজেই ঠোঁট চওড়া করে শব্দহীন সূক্ষ্ম হাসে। বিড়বিড় করে, লিটল গার্ল। রাত 11টা। শুদ্ধ এলোমেলো পায়ে এসে তার বাড়িতে বেল বাজায়। বেশ কয়েকবার বেল বাজালে স্বামী এসে দরজা খুলে দেয়। শুদ্ধ নীরবে ঘরের ভেতর প্রবেশ করে। কোনো দিকে না তাকিয়ে তার ঘরের দিকে এগিয়ে যায়। স্বামীয়া দ্রুত দরজা আটকে শুদ্ধর দিকে তাকায়। কেমন যেন স্বাভাবিক লাগলো না তার কাছে শুদ্ধকে। চিন্তিত হলো মেয়েটা। সে তো এখানে কয়েক মাস হলো আছে। শুদ্ধ কখনো এত রাত পর্যন্ত বাইরে থাকে না। মেয়েটার ভীষণ ইচ্ছে করলো শুদ্ধ কেমন আছে এটা জিজ্ঞেস করার, কিন্তু সাহসে কুলায় না। শুদ্ধ দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পিছু ফিরে স্বামীর উদ্দেশ্য বলে, মা কি ঘুমিয়েছে? স্বামীর সাথে সাথে ছোট করে বলে, জি, উনি ঘুমিয়ে পড়েছেন। শুদ্ধ আর কিছু বলল না। স্বামীয়া উসখুস করছে। শুদ্ধর অবস্থা জানতেই মূলত বেচারির এই অবস্থা। অনেক কসরত করে শুদ্ধর উদ্দেশ্যে প্রশ্ন করেই ফেলে, আপনি কি অসুস্থ? শুদ্ধর পা থেমে যায়, পিছু ফিরে একটু অদ্ভুত ভাবে তাকায় স্বামীয়ার দিকে। স্বামীয়া শুদ্ধকে তাকাতে দেখেই মাথা নিচু করে নেয়। থেমে থেমে বলে, দুঃখিত, আসলে আপনার চোখ অনেক লাল, তাই। শুদ্ধ তার ঘরে যেতে যেতে বলে, এক কাপ চা দিয়ে যাও আমার রুমে। স্বামীয়া ঘাড় কাত করে দ্রুত রান্নাঘরের দিকে পা বাড়ায়। শুদ্ধ ঘরে গিয়ে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল, চোখ বুজল। ফারার মুখটা ভাসে চোখের সামনে। কতক্ষণ চুপচাপ শুয়ে রইল, তার চার হাত পা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে। হঠাৎই মনে পড়ল ফারার গলা চেপে ধরায় যে দাগগুলো হয়েছিল। সেই দাগ চোখের সামনে ভাসতেই আবারও দম বন্ধ লাগে। হঠাৎই শোয়া থেকে বসে গায়ে চড়ে বেডের কোনায় একটা পাঞ্চ মারে। নিজের উপর ভীষণ রাগ লাগছে, আবার ফারার উপর। স্বামীয়া দরজার সামনে এসে শুদ্ধকে এভাবে দেখে কিছুটা ভীত হয় মেয়েটা। এমনিতেই সে কোনো ছেলের সামনে যেতে ভীষণ সংকোচ করে, তবে শুদ্ধর সামনে ত্রিনা বেগম তাকে জোর করে পাঠাতো, তাই খুব সামান্য জড়তা কাটিয়ে শুদ্ধর সাথে কথা বলতে পারলো। কিন্তু শুদ্ধর এমন রাগ দেখে মেয়েটাকে আবারও জড়তা ঘিরে ধরে। শুদ্ধর চোখ দরজার দিকে পড়লে দেখলেও স্বামীয়া ভীত চোখে তার দিকে চেয়ে আছে। শুদ্ধর কেন যেন হাসি পায়, হেসে ফেললো ছেলেটা। এই মেয়ে তাকে দেখে ভয় পাচ্ছে কেন, অদ্ভুত। ফারা ও তাকে দেখে ভয় পাচ্ছিল, সে কি এলিয়ান? রেগে যায় আরো, স্বামীর দিকে আঙ্গুল তাক করে রাগান্বিত সরে বলে, এই ভীতু মেয়ে, ভয় পাচ্ছ কেন? আউট! স্বামী আগের চেয়েও কয়েকগুণ ভীত হয়। শুদ্ধর রাগে বেচারি কি করবে বুঝে পায় না। তবুও মিনমিন করে বলে, আপনার চাটা। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে রেগে বলে, যেতে বলেছি, যাও। ভেতর ডিমের হাতের চা খেয়ে আমার সাথে সাথে পেট ব্যথাও শুরু হবে। আউট! স্বামী ভীষণ ভয় পায়।
কিন্তু শুদ্ধর বলা লজিক বেচারি বুঝলো না। শুদ্ধ চোখ লাল। দেখেই বোঝা যাচ্ছে লোকটা অসুস্থ। এই চা খেলেই লোকটা একটু আরাম পাবে। স্বামী আর শুদ্ধকে বলার সাহস পায় না। উপায় না পেয়ে হাতের চায়ের কাপ দরজার কাছেই মেঝেতে রেখেই দ্রুত দরজা থেকে সরে যায়। শুদ্ধ অবাক হয়ে চেয়ে আছে মেঝেতে রাখা চায়ের কাপের দিকে। স্বামীয়া দ্রুত পায়ে তার ঘরে এসে দরজা আটকে দিয়েছে। শুদ্ধ কি বলবে বুঝলো না। চাটা প্রয়োজন। এগিয়ে এসে চায়ের কাপটা তুলে নেয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা শেষ করলো। স্বাদ নতুন নয়। স্বামীয়া এবারে আসার পর স্বামীর হাতে চা বেহিসাব খাওয়া হয়েছে শুদ্ধর। ভাইয়া, শুদ্ধ ভাইয়াকে একটু কল করবে? ফাইজ তার ঘর থেকে বেরিয়েছিল। ফারাকে টলতে দেখে ফাইজ অবাক হয়ে বলে, তোর কি হয়েছে ফারা? ফারা লালিত চোখ জোড়া টেনে তুলে ভাইয়ের দিকে তাকায়। দুর্বল কণ্ঠে বলে, শুদ্ধ ভাই কেমন আছে একটু শুনবে ভাইয়া? ফাইজ ফারার কপাল চেক করলো। মেয়েটা জ্বরে কাঁপুড়ে যাচ্ছে। ফাইজ দ্রুত ফারাকে এক হাতে আগলে নিয়ে ফারার ঘরের দিকে নিয়ে যায়। ফারা ঘাড় বাঁকিয়ে বলে, শুদ্ধ ভাইকে একটা কল করো না ভাইয়া। তুই আগে ওষুধ খা, এরপর করছি। গায়ে তো অনেক জ্বর। ফারা কিছু বলল না। ফাইজ ফারাকে ওষুধ খাইয়ে দেয়। ফারা আবারও ফাইজের কাছে আবদার করে। ফাইজ ফারার পাশে বসলে ফারা ভাইয়ের কাঁধে মাথা রাখে। ফাইজ তার বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শুদ্ধকে কল করে। হ্যাঁ বল, কেমন আছিস? তোর বোন যেমন রাখলো তেমনি আছি। ডাইনি বোন বানিয়েছিস। একদম আমার বোনকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবি না। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, কেন কল করেছিস? ফাইজ মৃদু স্বরে বলে, ফারাটার। আর বলতে পারল না। শুদ্ধ মাঝখান থেকে বলে ওঠে, তোর বোন আমায় বিয়ে করতে চায় না বুঝিস নাই? ওকে বল আমি আমার মায়ের পছন্দ করা মেয়েকেই বিয়ে করব। ওর তেড়ামি নিয়ে ও জীবন কাটাক। কথাটা বলেই কল কেটে দেয় শুদ্ধ। ফাইজ আবারও কল ব্যাক করে, কল রিসিভ হয় না। ফারা ফাইজের ফোন নিয়ে নিজেই কল দিতে থাকে। তৃতীয়বার দিলে ওপাশে শুদ্ধর ফোন সুইচ অফ বলে। ফারার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। কিছু না বলেই চুপ করে বেডে গিয়ে ডান কাত হয়ে শুয়ে পড়ল। ফাইজ অসহায় হয়ে বসে রইল। ফারা কুঁকড়ে শুয়েছে। ফাইজ ফারার গায়ে কাঁথা দিয়ে দিল। ফারার মাথায় হাত রেখে মৃদু স্বরে বলে, শুদ্ধ রেগে আছে, ওকে রাগাস কেন বলতো? শান্তশিষ্ট ছেলেটা রেগে গিয়ে কেমন করছে। ঠিক হয়ে যাবে। ফারার বন্ধ চোখের পাতা বেয়ে জল গড়ায়। নিজেকে সামলে ভাঙ্গা গলায় বলে, তোমাদের ছেলেদের কত রাগ ভাইয়া। আমি যেখানে ইচ্ছে করে কিছুই করিনি, তাতেই কত রাগ শুদ্ধ ভাইয়ের। রেগে গিয়ে তো আমাকে বলতে গিয়ে থেমে গেল। গলায় ভীষণ ব্যথা আছে এখনো। তবে তার ভাইকে বলতে চাইল না এসব। এড়িয়ে গিয়ে বলে, শুদ্ধ ভাই যেদিন থেকে বুঝেছে আমার তাকে ভালো লাগে, সেদিন থেকে আজ পর্যন্ত অন্য মেয়েদের নিয়ে আমার সাথে শুধু মজাই করে গেল। আমি মেয়ে বলে বুঝি আমার রাগ থাকতে নেই, কষ্ট থাকতে নেই, অভিমানও থাকতে নেই। আর আমি একদিন আমার অনিচ্ছায় কি করলাম, তাতেই আমাকে। আবারও থেমে যায়। কাঁথার ভেতর মুখ নিয়ে নিঃশব্দে চোখের পানি ফেলে। ফাইজের খারাপ লাগলো। শুদ্ধ মজা করলেও তার বোন সত্যিই কষ্ট পেত। এই যে এখন সেই মেয়েকে বিয়ে করতে চাইলো, জানে এমনি বলেছে, তবুও তো ফারা কষ্ট পাচ্ছে। ঠিক যেমন ফারা অভিমান করে বিয়ের ব্যাপার এড়িয়ে যেতে যাওয়ায় শুদ্ধ রেগে আছে। সত্যি তো, তার বোন মেয়ে বলে কি রাগ নেই? কাল দিনের আলো ফুটুক আগে। তার বোনটাকে কষ্ট দেওয়ায় ওর পিঠের হাড় ভাঙবে। তার মাকে নয়তো ইনায়াকে ফারার সাথে থাকতে বলবে। সেজন্য দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। শুদ্ধ নামাজ পড়ে বেডে শুয়ে পড়ে। ভীষণ মাথা ব্যথা করছে, শরীর খারাপ লাগছে। বেশ কিছুক্ষণ পর থেকে ছেলেটা হাঁসফাঁস করে। আবার এপাশ ওপাশ করে, দুহাত ভাঁজ করে। এক পা আরেক পায়ের উপর রেখে ঘন ঘন শ্বাস ফেলে। ফ্যানের বাতাসে যেন কুঁকড়ে যায়। চোখ মেলে তাকাতে পারে না, বিড়বিড় করে, আমার ফাড়া পাখি, আমার বউ, আমার পাখি, সরি ফাড়া পাখি। স্বামীও তার ঘর থেকে বেরিয়ে এসেছে মূলত শুদ্ধকে রাতের খাবার দিতে। ত্রিনা বেগম ঘুমিয়েছে। সে ছাড়া আর কে খেতে দিবে শুদ্ধকে? রাগ দেখালে দেখাবে না হয়, মানুষটা না খেয়ে থাকবে। ভাবতেই কেমন যেন লাগলো। স্বামীয়া শুদ্ধর ঘরে উকি দিলে অবাক হয়। ঘরের লাইট জ্বালানো, আর শুদ্ধ কেমন যেন কুঁকড়ে আছে। ভালোই গরম পড়েছে। তাহলে লোকটা এভাবে ঘুমিয়েছে কেন? সবচেয়ে বড় কথা, এত গরমে এসি থাকতে ফ্যান কেন দিয়েছে? ফ্যান দিয়েও কুঁকড়ে আছে। স্বামীয়া এগিয়ে এসে শুদ্ধর পাশে দাঁড়ায়। শুদ্ধ কি যেন বিড়বিড় করে। স্বামীয়া অভিজ্ঞ চোখে শুদ্ধর দিকে তাকিয়ে কিছু বলল যেন, বুঝলো যেন। ডান হাত বাড়ায় শুদ্ধর কপালের দিকে, যদিও ভীষণ ইতস্তত বোধ করছে। এসব রেখে কাপা হাতে শুদ্ধর কপাল স্পর্শ করলে হাতে যেন ছ্যাঁকা খায়। অনেক গরম কপাল। বুঝলো শুদ্ধ জ্বর এসেছে। দ্রুত এগিয়ে গিয়ে ফ্যানের সুইচ অফ করে দিল। এরপর শুদ্ধর গায়ে কাঁথা জড়িয়ে দেয়। শুদ্ধ বোধহয় একটু আরাম পেল। স্বামী আর ভীষণ খারাপ লাগলো। হাসি খুশি মানুষদের অবস্থা শোচনীয় হলে সত্যিই খুব খারাপ লাগে। কিন্তু স্বামীর যেন খারাপ লাগার মাত্রা অনেক বেশি।
শুদ্ধ শুকনো মুখটা দেখে 18 বছর বয়সী স্বামীয়া চোখের কোণে পানি জমে। হাঁটু মুড়ে শুদ্ধর মাথার কাছে বসে। কাঁপা কাঁপা বাঁ হাতে শুদ্ধ চুলের ভাঁজে হাত চালায়। বিড়বিড় করে, আপনার সকল কষ্ট আমার হোক, আপনার সকল দুঃখ কষ্ট ভুলে খুব ভালো থাকুন সাহেব। রাত 12টার কাছাকাছি। ইরফান ফেরেনি। মায়রার ঘুম আসছে না, মন খারাপ লাগছে মেয়েটার। ইরফান থাকলে যে মায়রার সাথে বসে গল্প করতো এমন নয়, তবে ইরফানের উপস্থিতি ঘরে থাকলেই মায়রার বোধহয় ভীষণ ভালো লাগতো। এই ঘরের মাঝে তার ছটফট লাগলো। বিড়বিড় করে ইরফানকে ধুয়েও দিল। রাত বিরেতে ভালো মানুষেরা কখনো বাইরে থাকে না। এই লোকটা তো খবিশ, ভালো তো নয়, এজন্যই বাড়ি ফিরছে না। মায়রার এটাই কথা। বেশ অনেকক্ষণ পর মায়রা ঘর থেকে বের হয়। এই ঘরে বেশি খারাপ লাগছে। ভাবলো একটু ছাদে যাবে। আজ ইনায়াকে খুব মনে পড়লো। এখন ইনায়া থাকলে সে আর ইনায়া দুজনে একসাথে যেতে পারতো। রীতা আরো দুজন কাজের মেয়ে, ওরা সবাই ঘুমিয়ে গিয়েছে। মায়রা একা একাই টিপটিপ করে ছাদের দিকে এগোলো। ছাদের দরজায় পা দিয়েই মায়রা এদিক ওদিক তাকায়। অতটাও অন্ধকার নয়, চাঁদের মিটিমিটি আলো ছাদ জুড়ে ছড়িয়ে পড়েছে। মায়রার একটু একটু ভয় লাগলো, তবে পাত্তা দিল না। ভয়কে তাড়িয়ে ছাদের মাঝখানে গিয়ে দাঁড়ায়। রাতের অন্ধকার রাতের অন্ধকারে মিটিমিটি বাতাস মায়রার গা ছুঁয়ে দেয়। কি যে ভালো লাগছে তার। গায়ের ওড়না খুলে একপাশে রেখে দিল। খোপা করা চুলগুলো খুলে দিল। এরপর চোখ বুজে দুহাত মেলে একা একা গোল হয়ে ঘোরে। থেকে থেকে বাতাসের বেগ বাড়ে। মায়রাকে আলতো ধাক্কা দেয়। মায়রার মন ভীষণ ভালো হয়। কিছুক্ষণ পর ছাদের অনেকটা কিনারায় গিয়ে দাঁড়ায় মায়রা। এখন যেন বাতাস গায়ে লাগছে বেশি। মায়রার মুখে হাসি ফুটে ওঠে। ইরফানের মুখটা ভেসে ওঠে চোখের পর্দায়। ঠোঁটের কোণে লেগে থাকা হাসি চওড়া হয়। মৃদু স্বরে বলে, তুমি আমার শিশওয়ালা। আমি খুব জানি, কিন্তু ধরা দাও না, নিষ্ঠুর শিশওয়ালা কিনা। লম্বা শ্বাস নেয়। এরপর দুহাতের বাহু আড়াআড়ি ভাবে আঁকড়ে ধরে গিয়ে ওঠে। যার কথা ভেবে শিহরণ। এক লাইন গাইতেই ইরফান পেছন থেকে মায়রাকে দুহাতে জড়িয়ে নেয়। মায়রার বলার পরেই লাইন থেকে গেয়ে ওঠে, যে আমার জীবন মরণ এলো যেন সে ভালোবেসে। ভরে দিতে আজ এমন, যেন এক নতুন সকাল ভেঙ্গে দিয়ে ঘুমেরই জাল। এতটুকু গেয়ে মায়রার কানের কাছে মুখ নিয়ে এর পরের থেকে লিরিক্সের শীষ বাজায়। মায়রা স্তব্ধ হয়ে ইরফানের বুকে শরীরের ভার ছেড়ে দেয়। ইরফান এত সুন্দর গান গাইতে পারে। সে আগে কখনো ইরফানের গান শোনেনি। আজই প্রথম। সে ভাবতো ইরফান শুধু শীষ বাজাতে পারে। কানের কাছে সেই পরিচিত সুরেলা শীষ শুনতে পেয়ে মায়রার দেহে ক্ষণে ক্ষণে শিহরণ জাগে। আবেশে চোখ বুজে নেয়। যেটুকু তার ভারে দাঁড়িয়েছিল সেটুকু ইরফানের উপর ঝাড়ে। ইরফান আগলে নিল মায়রাকে। ঠোঁটের কোণে কিঞ্চিত হাসির রেখা। তবে শীষ বাজানো থামালো না। নতুন শুনছো আমার চ্যানেলে, প্লিজ একটা সাবস্ক্রাইব করো।